শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1335তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্তনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ নেহাল হোসেনের জীবনের কলিজা কাঁপানো চরম প্রতারণামূলক এক লজ্জাজনক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 16 বছর বয়সে মামির 2 সন্তানের বাবা হলেন ভাগিনা। 16 বছর বয়সে সে তার মামির 2 সন্তানের বাবা হলেন। বিশ্বাস করেন, এই গল্পটা আমি যখন পড়েছিলাম, গল্পটা পড়ার পরে ঠিক 5 মিনিট আমি কথা বলতে পারিনি। 5 মিনিট আমি জাস্ট স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে মানুষও কি এমন হতে পারে। এই গল্পটা আপনাকে আপনার জীবনে দেখা সমস্ত সিনেমাগুলোকে হার মানিয়ে দেবে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রাম বিভাগের ভাই নেহালের জীবনের এই বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে নেহাল ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নেহাল হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্পর্কে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 3টা জেঠু, রয়েছে আমার জেঠি সহ তো অনেকগুলো ভাই বোন। কিন্তু আমার নিজের কোনো ভাই বোন নেই। বাবা মায়ের একমাত্র সন্তান আমি। আমার বাবা পেশায় একজন প্রবাসী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার আব্বা কাতারে থাকে এবং কাতার থেকে আমার বাবা অগাধ টাকা পয়সা ইনকাম করে। কিন্তু আমার বড় যে 3টা জেঠু আছে তারা ঠিক প্রপারলি কোনো কিছুই করে না। তারা হাম্বু করে ঘুরে বেড়ায়। কেউ কোনো টুকিটাকি কোনো কাজ পাইলে করে, না হলে কিছুই করে না। তাদের নিজেদের ছেলে মেয়ে সহ আমার ওই 3 জেঠুর গোটা পরিবার আমার আব্বা একাই চালাতো। আমার আব্বা তখন খুব ভালো অবস্থানে ছিল, অনেক বেশি টাকা বেতন পাইতো এবং যাই টাকা বেতন পাইতো প্রায় সমস্ত টাকাই পরিবারের পিছনে আমার আব্বা ব্যয় করতো। এবং আমার দাদা দাদি দুজনেই আমাকে অনেক বেশি ভালোবাসতো। ছোটোবেলায় আমি আমার দাদা দাদির কলিজার টুকরা ছিলাম। আমার যতগুলো আমার জ্যাঠাতো ভাই বোন ছিল প্রত্যেকের মাঝেই না আমার দাদা আমাকে সম্পূর্ণ অন্যভাবে দেখতো। আর আমার জ্যাঠার মাঝে আমার বাবাই শুধুমাত্র কর্মঠোর ছিলেন, আর তারা প্রত্যেকেই ছিল অলস প্রকৃতির। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমার বয়স যখন প্রায় 4 বছর বয়স, 4 থেকে 5 বছর, ওই সময়টাতে আমার দাদাভাই মারা যায়। আমার দাদা মারা যায় এবং আমার দাদা মারা যাওয়ার পরে আমাদের গোটা পরিবারের একমাত্র লাঠি ছিল আমার দাদা। আমার দাদার কথাই সবাই উঠতো বসতো এবং আমার দাদাকে প্রত্যেকেই মানতো। যদিও আমার জেঠুরা কোনো টাকা পয়সা ইনকাম করতো না, এরপরেও আমার দাদাকে তারা প্রচণ্ড রকমের ভয় পাইতো। আমার দাদা কোনো কথা বললে ওই কথার উপরেই কেউ আর কথা বলবে না। গোটা পরিবারের মধ্যে আমার দাদার অনেক বেশি মূল্যায়ন ছিল। কিন্তু দাদা মারা যাওয়ার পরে আমার দাদি কেমন জানি অনেকটা ভেঙে পড়ে। খুব বেশি একটা কথা বলে না। বেশিরভাগ সময় আমার ওই দাদার কবরের কাছে গিয়ে আমার দাদি বসে থাকে, ওখানেই কান্নাকাটি করে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে না। আমাদের গোটা পরিবারটা কেমন জানি আমার দাদার মৃত্যুর পরে সম্পূর্ণ এলোমেলো হয়ে যায়। তারপরও আমি পড়াশোনা করি এবং আমার আম্মুর সাথে, আমার দাদির সাথে, আমার জ্যাঠাদের সাথে, জ্যাঠাতো ভাই বোনদের সাথে, জেঠিমার সাথে, সবার সাথে আমার সম্পর্কটা খুব ভালোই ছিল। এরকম করতে করতে আমি মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স যখন প্রায় আপনার 7 থেকে 8 বছর, ওই রকম সময়তে আমার আব্বা এরই মাঝে একবার দেশে আসে। দেশে এসে 2 মাস আমার আব্বা থাকে এবং 2 মাস আমাদের সাথে থেকে যে আমার আব্বা প্রায় 5 বছর পরে, 4 বছর পরে এরকম করে দেশে আসতো। আমি জন্ম হবার পরে আমার আব্বা একবারই দেশে আসে, আর আমি আমার বাবাকে একবারই দেখতে পাই। কিন্তু আমার বয়স যখন প্রায় 7 থেকে 8 বছর, ওই বয়সে হঠাৎ করে বিদেশ থেকে খবর আসে যে আমার বাবা নাকি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। যে রুমে থাকতো ওই রুমের মধ্যে। আব্বা রুমে থাকা লোকেরা তখন আমাদের গ্রামে খবর পাঠায় যে আমার আব্বা মারা গেছে, এবং আব্বার মৃত্যুতে আমাদের গোটা পরিবারটা সম্পূর্ণ রকমের ভেঙে পড়ে, একদম সম্পূর্ণ রকমের ভেঙে পড়ে। আব্বার মৃত্যুতে আমার জেঠুরা, জেঠিমা, আমার যারা ছিল পরিবারের প্রত্যেকটা মানুষ অজরেই কান্না করে। কারণ বিশেষ করে বলতে গেলে আমাদের পরিবারে একমাত্র উপার্জনকারী ছিল আমার বাবা। আমার বাবাই টাকা পয়সা ইনকাম করতো, আর আমার বাবার টাকায় আমাদের গোটা পরিবারটা চলতো। বাবা মরে গেল এবং বাবা মারা যাওয়ার পরে বাবারই বাবাকে তখন লাশ দেশে আনা হবে। তা আমার আব্বা যে কোম্পানিতে কাজ করতো ওই কোম্পানিতে আমার আব্বা কোনো টাকা রাখে নাই, জমা রাখে নাই, সবটাকে আমার আব্বা দেশে পাঠিয়ে দিত। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে তখন আমার আব্বার লাশ তখন দেশে আসবে। তো লাশ রিসিভ করার জন্য আমরা তখন সবাই চট্টগ্রাম বিমানবন্দরে যাই এবং সেখান থেকে আমার আব্বার লাশ তখন আমরা রিসিভ করে নিয়ে আসি।
তা আব্বার লাশ রিসিভ করে আনার পরে আব্বার যে লাশের যে বক্সটা ছিল ওই বক্সটা তখন খোলা হয়। তো খোলা হইলে পরে আমরা তো আর জানি না ওটার মধ্যে কোনো টাকা আছে বা কোনো কিছু আছে কিনা। তা আব্বার ওই কফিনটা যখন খোলা হয়, বক্সটা খোলা হয়, ওই বক্স খোলার সময় বক্সের ভিতরে অনেকগুলো টাকা পাওয়া যায়, মানে কাতারি অনেকগুলো রিয়াল হচ্ছে বক্সের মধ্যে ছিল। এবং এইগুলো আমার বড় জ্যাঠা নিয়ে যায়। তখন তো আমার আব্বা মারা গেছে, আর টাকা পয়সা নিয়ে তো কারো কোনো চিন্তা ভাবনা নাই, বা টাকা পয়সা নিয়ে কেউ কোনো কথাও বলে না। সবাই তো আব্বার জন্যই কান্নাকাটি করতেছে। তো জেরু তখন টাকাটা নিয়ে গেল। তো আমার জেরু যে টাকা নিছে এইটা কিন্তু আবার আমার বড় মামা দেখছে, মানে আমার মামা কিন্তু দেখছে যে আমার জেঠু ওখান থেকে টাকা নিয়ে গেছে, মানে বক্স থেকে। পরে আমার যেটা করলো কি, পরে আমার আব্বা লাশ দাফন করা হয়ে গেল। আব্বা লাশ দাফন কাফন হলে রাতের বেলায় আমার মামা তখন আমার মাকে বলতেছে যে দেখ এরকম এরকম ঘটনা, তোমার ছেলের ইয়ের ভিতরে মানে তোমার ওই হাজব্যান্ডের কফিনের ভিতরে টাকা ছিল, এবং এগুলো সবই তোমার মানে নিয়ে গেছে, আমার মানে জেঠুর কথা বলে যে বড় জেঠু নিয়ে গেছে। তো আমার আম্মা রাতের বেলার কথা বলে নাই। পরের দিন আমার আম্মার সকালবেলা আমার বড় জেঠিমাকে জিজ্ঞেস করছে, বলতেছে যে নেহালের বাবার নাকি বক্সের মধ্যে যে কফিন ছিল ওটার মধ্যে নাকি টাকা পাওয়া গেছে, বড় ভাই নাকি টাকাগুলো নিচ্ছে, ওখানে কত টাকা ছিল। আমার আব্বা মারা গেল ধরেন গতকালকে, এবং এরপরের দিন সকালবেলায় আমার আম্মা এটা জিজ্ঞেস করতে না করতে আমার জেঠিমা তখন তেলে বেগুনে রেগে ওঠে। আমার আম্মাকে অগত্য ভাষায় গালাগালি করে এবং বলতেছে যে তোমার এত বড় সাহস, তুমি আমার জামাইয়ের নামে এত বড় মিথ্যা কথা বলো, কী ছিল? কিছুই ছিল না। পরে এরকম কথাবার্তা বলতে বলতে একটা সময় জিরিজনি কোত্থেকে আসে। পরে আমার মা বলে, আমাদের নেহালের বাবার ওই কফিনের ভিতরে আপনি কি কোনো টাকা পাইছেন? উনি বলেন না না না, টাকা ছিল না, এটা ওই যে লাশটা যাতে না পচে এই জন্য বক্সের মধ্যে ওরা কী জানি দিছিল। পরে আমি এটা দেখলাম যে এগুলো ওই আতর, গোলাপ, সুরমা, কাঠমাট, এগুলো আসলে কোনো টাকা না। আমার মামা তখন পিছনে ছিল। আমার মামা তখন বলে, আপনি মিথ্যা কথা বলতেছেন কেন ভাই? আমি তো নিজেও দেখলাম যে ওখানে অনেকগুলো রিয়াল ছিল, আপনি এগুলো বেরও করছেন, বের করে পকেটে করে নিয়ে গেছেন। ওই জায়গার মধ্যেই আমার মামার তখন উনি মারে, মানে আমার যেহেতু তখন আমার মামারে মারে, এবং মামারে মাইরা বলতেছে যে তোর এত বড় সাহস, তুই আমার নামে এত বড় মিথ্যা বললি, মানে মামারে মাইরা ওই অবস্থার মধ্যে আমাদের বাড়ি থেকে বিদায় করে দেয়। আমার আব্বা মারা গেছে, মানে আমার আব্বা লাশ আসছে গতকালকে। তো আমার মামা তখন রাগ করে চলে আসে, আমার বড় জেঠু গালাগালি করে। এরপরে ধরেন আমার দাদি তো একরকম প্রতিবন্ধী, মানে কথা বলতে পারে না, শুয়ে থাকে, মানে খাবার দিলে খায়, নাইলে বসে থাকে। মানে আব্বার মৃত্যু, আমার দাদার মৃত্যু আমার দাদিকে সম্পূর্ণভাবে মানে বিনষ্ট করে ফেলে। উনি কোনো কাজকামও করতে পারে না, সারাক্ষণই ঘরের মধ্যে থাকে এবং ঘরের মধ্যে উনি কান্নাকাটি করে ওনার জীবন কাটায়। এই করতে করতে দেখা গেল আমাদের পারিবারিক অবস্থা তখন এতটাই নাজেহাল হয়ে যায়, এতটাই খারাপ আর বাজে হয়ে যায়, যা বলে আসলে বোঝানোর মতো না। এবং এইভাবে হওয়ার পরে আমার আব্বা তো একটা সময় অনেক টাকা পয়সা ইনকাম করতো, গোটা পরিবার আমার আব্বা চালাইতো। এখন আব্বা মারা যাওয়ার পরে দেখা গেল যে আমার জেঠুরা তখন কাজ করে। যখন আমার আব্বা জীবিত ছিল তখন তারা কোনো কাজ করতো না। আমার আব্বা মানে আমার দাদার কাছে টাকা পাঠাইতো, তারা দাদার কাছ থেকে টাকা নিত, তারা নিজেরাও চলতো, তাদের বউদেরকে চালাইতো, তাদের সন্তানাদিদেরকে চালাইতো। তো যখন আমার আব্বা মারা গেল, এখন সবাই খুব সুন্দর করে কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, এখানে ওইখানে কাজ করে, মানে সবাই কাজ করে। তো এরকম কাজ দেখে আমার আম্মা আফসোস করে বলে, হাই রে, ও তোর বাবা জীবিত থাকতে যদি তারা এরকম কাজ করতো তাহলে তো তোর আব্বার অনেকগুলো টাকা সেভ হইতো। তোর বাবার অ্যাকাউন্টে তো একটা টাকাও নেই, সব টাকাই তো তার বড় ভাইদের পিছনে উনি ব্যয় করে ফেলছে। এখন আমাদের ঘরে তখন প্রচণ্ড রকমের অভাব, মানে এত অভাব ভাই, মানে আমরা খেতে পারি না। আর আমার আম্মা যদি আমার জেঠিমাদের কাছে যায়, জেঠুদের কাছে যায়, ওরা খুব খারাপ ব্যবহার করে আমার আম্মুর সাথে। আমি তখন অনেক ছোট। আমার আম্মা তখন বলে যে আমি তো কী করবো, নেহালে মানে খাবার চাইতেছে, ওরে খাবার দিতে পারি না। আমার জেঠিমা তখন বলে, ওরে বলতে পারোস না মাঠে গিয়ে বদলা দেওয়ার জন্য, জমিতে গিয়ে কাজ করার জন্য, রিক্সা চালার জন্য, ঠেলাগাড়ি ঠেলার জন্য, এরকম করে আমার আম্মা বলে, মানে আমার আম্মাকে এগুলো বলে। তো আমার আম্মা তখন কান্নাকাটি করে অনেক দিন পর্যন্ত আমার আম্মা না খেয়েছিল, আমিও না খেয়েছিলাম। আমাদের পারিবারিক অবস্থা, মানে আমাদের পেটের মধ্যে তখন খাবার নাই। এরকম করতে করতে একদিন মামা আমাদের বাড়িতে আসছে, বাড়িতে এসে দেখে যে এই অবস্থা, আমার আম্মা কান্নাকাটি করতেছে। তো আমার মামা তখন, আমার আম্মা ছিল বড়, আমার মামা ছিল ছোট। আমার মামা তখন আমার আম্মারে বলতেছে যে এইভাবে কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না, তোমার শ্বশুরও মারা গেছে, তোমার শাশুড়িও প্রতিবন্ধী হয়ে গেছে, আর তোমার যে বড় বাসুরও আছে এরা তোমার খবর নিবে না, এরা তোমার খোঁজ খবর নিবে না, তুমি আমার সাথে চলো। তো আমার মা বলতেছে যে না, আমি যাব না, আমার যাইতে ইচ্ছে করতেছে না, আমি যাব না, আমি আমার স্বামীর কবরের কাছেই থাকবো। আমার আম্মা আমার আব্বাকে অসম্ভব রকমের ভালোবাসতো, যার জন্য বাবার কবর ছেড়ে আমার আম্মা কোথাও যায়নি। বাবার কবরের কাছে আমার আম্মা দিব্যি পড়ে আছে এবং ওখানেই বসে কান্নাকাটি করতেছে। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা গেলো যে রাতের বেলায় আমরা যখন ঘুমাইতাম, আমরা তো একলা একটা ঘরে থাকতাম, মানে আলাদা একটা ঘরে থাকতাম। তা আমি আমার মায়ের বড় ছেলে ছিলাম, আমার বয়স ছিল 8 বছর। তো এখন দেখা গেল কি আমার আম্মা কিন্তু এখন অনেকটা ইয়াং আছে, অনেক কম বয়সে আমার মায়ের বিয়ে হয়,
অনেকটা ইয়াং, মানে আমার মাকে দেখলে মনেই হয় না যে আমার আম্মার বিয়ে হয়েছে, এতটাই যুবতী উনি। এবং একটা পর্যায়ে দেখা গেলো যে রাতের বেলায় কারা জানি এসে আমাদের ঘরের দরজা টোকায় এবং ঘরের পিছনে হাঁটাহাঁটি করে, ঘরের চালে টিনের চালে হচ্ছে ঢিল মারে, এরকম একটা অবস্থা। আমার আম্মা তখন একদিন কী করলো, আমার বড় জেঠিমারে বললো যে দেখেন আপা, এই ঘটনা রাতের বেলায় কারা জানি আমার ঘরের পিছনে হাঁটে এবং ঘরের দরজা এসে দরজা নক করে আর আপনার টিনের চালে ঢিল মারে। আমার বড় জেঠিমা আমার আম্মারে বলতেছে, নাটক করতেছো তুমি আমার সাথে, এখানে এসে নাটক করো, তুমি এলাকার পোলাপাইন খেলোয়াড়ে নাকে রুশি লাগায় ঘুরেইতেছো, সবাই তোমার বাড়ির আশেপাশে ঘুরে, সুযোগ পেলে ঘরে ঢুকে তাদের সাথে মজালো, আর তুমি আমারে বলতেছো তাদের নামে বিচার দিতে আসছো এখানে, বেয়াদব মহিলা, এখান থেকে যা। এই কথা বলেই ধরেন আমার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার উনি করতেছে। কারণ আমি তখন এই জিনিসগুলো দেখতাম এবং একটা পর্যায়ে দেখা গেলো যে আমার আম্মার নামে অনেক ধরনের বদনাম উঠিয়ে দিচ্ছে। অমুক ছেলে অমুক দিন আমাদের ঘরের পিছনে ছিল এবং অমুক ছেলে অমুক দিন আমাদের ঘরের থেকে বেরোইছে, আমার বড় জেঠিমা দেখছে, আমার ছোটো জেঠিমা দেখছে, আমার জ্যাঠা দেখছে, আমার জ্যাঠাতো ভাই বোনেরা দেখছে, মানে এরকম করে আমাদের নামে অপবাদ দিতে থাকে। আমার আম্মা বলে যে এরকম কোনো কিছুই না, কিন্তু তারা প্রতিটা মুহূর্তে মুহূর্তে অপবাদ দেয়। এরকম করতে করতে একদিন হলো কি, মানে রাতের বেলায় হঠাৎ করে জেঠুজনি কোত্থেকে আসছে, আইসা আমাদের এলাকার এক ছেলে আছে, ও চোর, ওর নাম হচ্ছে শাহজাহান, সবাই বলে শাহজাহান না চোরা, এরকম করে বলে। তো ওই শাহজাহানরে করছে কি, আমার জেঠু ঘরের পিছনে ধরে মারা শুরু করছে এবং মারতেছে একটা পর্যায়ে আমার আম্মা তখন চিৎকার শুনে ঘরের দরজা খুলছে, দেখা যায় যে বাড়ির সব মানুষ এখানে। তো আমার বড় জেঠু তখন ওরে মারতেছে আর জিজ্ঞেস করতেছি, তুই না আসছিস কেন, এনে কী করিস? পরে বলে নেহালের মা আমার আসতে বলছে রাতের বেলায়, বলছে আমাকে রাতের বেলা আসার জন্য। আমার আম্মা বলে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এইটা কী ধরনের কথা বলেন, আমি ওরা কেন এখানে আসতে বলবো, আমি ওর সাথে কথাই বলি নাই। পরে ওই শাহজাহান আমার আম্মার দিকে তাকে বলতেছে যে ভাবি মিথ্যা কথা বলেন কেন, আপনিই তো বলছিলেন ঘরের পিছনে এসে দাঁড়াইতে এবং আপনি আমার সুযোগ বুঝা ঘরে ডাক দিয়ে নিয়ে যাবেন, এটা তো আপনিই বলছেন। আমার যেটা তখন বলে, তাইলে এই ঘটনা, মানে আমার ভাই মরে গেছে, আমার ছোটো ভাই মরে গেছে, এখন তোমরা এই ঘটনা করতেছো, আমরা ছেলে মেয়ে নিয়ে এই পরিবারে বসবাস করতে পারবো না, এই বাড়িতে এই গ্রামে আমরা ছেলে মেয়ে নিয়ে বসবাস করতে পারবো না, তোমরা এসব করে বেড়াবা, তো ঠিক আছে তোমাদেরকে সাহায্য করতেছি। এইটা বলে তখন ওই শাহজাহানরা ঘরে মানে উঠানের মধ্যে বাইদা রাখে নারকেল গাছের নিচে, আর আমার মামাদেরকে খবর দেয়। আমার মামা আসে, আমার কিন্তু নানা নানি কেউ ছিল না, তারা মারা গেছে, শুধু আমার একটা মামা ছিল, দুইটা মামা ছিল, কিন্তু একটা মামা বিয়ে করে উনি আলাদা বউ নিয়ে থাকে, উনি আমাদের কোনো খোঁজখবর নেই, ওটা আমাদের বড় মামা। আর এটা হচ্ছে আমার ছোটো মামা, মানে আমার মায়ের ছোট, তো উনি আবার আমাদের সাথে একটু ভালো আছে। তাই ছোটো মামা তখন আসে এবং আসার পরে সবাই মিলে বলতেছে যে আপনার বোন এরকম এরকম করছে, এই লোকের সাথে ধরা খাইছে এবং এই লোকে রাতের বেলা আসতে বলছে, আমি তারে ধরছি, এই বলে আমার বড় জেঠু তখন বিচার দেয়। আমার আম্মা তখন চিৎকার করে কিন্তু আমার মামারে বলতেছে, ভাইয়া রে ভাইয়া, ও ভাই, এটি সবই মিথ্যা কথা, এগুলো সবই মিথ্যা কথা রে ভাই, আমার ওরা ফাঁসানোর চেষ্টা করতেছে। আমার মামা তখন পুরো দরবারের সামনে বলতেছিল, আমি তো জানি আমার বোনের এই বাড়ি থেকে বিদায় করার জন্য আপনারা নতুন নতুন ফয়সালা করতেছেন, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমার বোনেরে আমি এই বাড়ি থেকে নিয়ে যাব। এবং আমার মা বলতেছে আমাকে ছাড়া যাবে না। তা আমার মামা বলতেছে নেহালটা নেওয়ার দরকার নাই, নেহাল এখানে থাকুক। আর আমার মা বলতেছে নেহাল যদি এখানে থাকে তারা সম্পত্তির লোভে আমার ছেলের মেরে ফেলবে, আমি নেহালকে নিয়ে যাব। এরপর আমার মা তখন অনেক কান্নাকাটি করে আমার মামার কথার অবাধ্য হয়ে আমাকে তখন আমার মামা বাড়িতে নিয়ে আসে। তো ওই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমার মামা মানে আমাদের সাথেই আছে, বাট মামা এখনও বিয়ে করে নাই, মামা আমাদের সাথেই থাকতো। পরে আমি তখন চলে আসি এবং আসার পরে আমাদের বাড়িতে চলে আসি, মানে নানু বাড়িতে আসি। তো নানু বাড়িতে আসি, মা তখন টুকিটাকি এখানে ওইখানে মানে বিভিন্ন জায়গায় কাজ টাজ করে, যেরকম কাজ পায় সেরকম কাজ করে, এই বাড়িতে ওই বাড়িতে এরকম কাজ টাজ করে। আর আমার বড় মামা তখন মানে বিয়ের সিদ্ধান্ত নেয় যে বড় মামা বিয়ে করবে। তো এরকম করে দেখাশোনা করতে 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 অনেক দেখাশোনার পর আমার বড় মামা একটা বিয়ে করে। মেয়েটার নাম ছিল ঝুমকা, বাট দেখতে অনেক সুন্দর ছিল আমার মামি। তো ওনারে বিয়ে করে আমার মামা তখন বাড়িতে আনে। তো ওই বাড়ির মধ্যে আমি, আমার মা, আমার মামা আর আমার মামি আমরা একসাথেই থাকতাম, একই পরিবারে থাকতাম। তো মামা বিয়ে করার কয়েকটা দিন ভালোই ছিল, মানে লাইক আপনার 15 দিন 20 দিন ভালোই ছিল। এরপরেই দেখা গেল যে আমার মামি প্রতিনিয়ত আমার মামার সাথে ঝগড়া করে, আমার মামাকে গালমন্দ করে, মামার সাথে খারাপ ব্যবহার করে এবং আমার মাকে নিয়ে যে আমার মা কেন এই বাড়িতে পড়ে আসছে, আমার মা কেন এই বাড়ি থেকে চলে যাচ্ছে না। আমার মামা তখন বলে যে ও কোথায় যাবে, ওর স্বামী মারা গেছে এবং সেই পরিবার থেকে আমি ওরে নিয়ে আসছি। আমার মামি তখন বলে যে ও যেখানে খুশি সেখানে যাবে, ওর এই পরিবারে রাখবা কেন, মানে খুবই দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, এরকমভাবে ব্যবহার করতেছে আমার আম্মুর সাথে। আমার আম্মু রাতের বেলায় বাইরে বাইরে ঘুমাইতো, নারকেল গাছের নিচে, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় ঘুমাইতো, ভয়ে ঘরে আসতো না। আমার মামি আমার মায়ের দেখলেই গালাগালি করতো, মানে দেখলেই গালাগালি শুরু করতো। এরকম করে অনেকগুলো দিন কেটে যায়। আর মামি আমার সাথেও খারাপ ব্যবহার করে, আমারে দেখলে আমি তখন ওই মামি আসার পর আমার পড়াশোনাও বন্ধ হয়ে গেছে, ওই সময় আমি আর পড়াশোনা করি না।
মামির সাথেই কাজ করি। মামি আমার সারাদিন কাজ করায় বাড়ির মধ্যে। আমি ছোটো বয়সে ভাই ভাত তরকারি সব রান্না করতে পারি, একেবারে কম বয়সেই। কারণ উনি আমাকে সব কিছু রান্নাবান্না শিখে আমার দিয়ে রান্নাবান্না করায়। একটা কাজের মহিলা এরকম কাজ করে না সকাল থেকে রাত অবধি আমি আমার মামার পরিবারে যে পরিমাণের কাজ করি। এভাবে সময়গুলো দিন আর রাত কাটতে কাটতে একটা পর্যায়ে আমার আম্মা নিতে পারতেছিল না। এবং আমার আম্মা একটা পর্যায়ে অনেকটা ভেঙে পড়ে। মানে মায়ের পক্ষে আর এগুলো মেনে নেওয়া সম্ভব না। এবং মা তখন সিদ্ধান্ত নিল যে উনি ঢাকায় চলে যাবে, চট্টগ্রামে চলে যাবে, চট্টগ্রাম শহরের দিকে চলে যাবে এবং ওখানে গিয়ে কোনো একটা গার্মেন্টসে চাকরি করবে। তো আমার মা তখন আমার মামারে জানাইলো যে এমন ঘটনা, তোমাদের সাথে নেহালরে রাইখা দাও, আমি মানে চিটাঙে যাই, দেখি ওইখানে কোনো একটা চাকরি পাই কিনা। আমি ওখানে গিয়ে কোনো একটা চাকরি করবো, এরপরে না আমি নেহালরে নিয়ে যাবো। তোমার মামা তখন বললো যে আসলে কি করবে, মামির অত্যাচার তো আর মেনে নেওয়া সম্ভব না। আমার মামি তো যে পরিমাণের অত্যাচার করতেছে, এখানে আমার মা থাকার কোনো রকমের উপায় নেই। আমার মা কোনোভাবেই এই পরিবারে থাকতে পারবে না। মামি যে পরিমাণের আচরণ এবং খারাপ ব্যবহার প্রতিনিয়ত আমার আম্মার সাথে করে। এক পর্যায়ে মামাও তখন নিরুপায় হয়ে বললো যে আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি মানে যান, এরকম করে আমার আম্মাকে তখন বিদায় করে দিল। আমার আম্মা তখন চট্টগ্রাম শহরে চলে গেছে। ওই সময় মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না, মানে মা চলে গেছে, আমি মায়ের রাস্তা পর্যন্ত দিয়ে আসি। আমাদের এখান থেকে যে চট্টগ্রামের যে গাড়ি ছাড়ে না, ওই শহর পর্যন্ত ওইখান পর্যন্ত মারে দিয়ে আসি। এবং মা তখন গাড়িতে উঠে যায়, পরে আমার মা মামারে নিয়ে আসে। তো মামা নিয়ে আসার পরে আমি তখন কী করি, বাড়িতে মানে নানুর বাড়িতেই থাকতেছি। আর মামি আমার দিয়া শরীর টিপায়, পা টিপায় এবং আমাকে দিয়ে রান্না বান্না করায়, ঘরের যাবতীয় যত কাজ আছে, ইভেন আমার মামির যে লজ্জাজনক কাপড়গুলো আছে এগুলো পর্যন্ত আমাকে দিয়ে পরিষ্কার করতে, ধোয়াইতো। তো আমি সব কাজই করি, মানে বাসায় যত কাজ আছে আমি সমস্ত কাজগুলো আমি করি। এবং মামি আমাকে যেটা করতে বলে আমি সেটাই করি। মানে কোনো কাজে আমি মানে বলি না যেটা আমি করবো না, আমাকে এটা করতে বললেও করি, ওইটা করতে বললেও করি, মানে যা করতে বলে আমি তাই করি। এমনভাবেই একদিন, 2 দিন, 3 দিন করে সময়গুলো সামনের দিকে যাচ্ছে। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে প্রায় এখানে আপনার 3 থেকে 4 বছরের মতো কেটে যায়। তো 3-4 বছরে আমার মামির গর্ভে কিন্তু কোনো সন্তানাদি হচ্ছে না, মানে মামির কোনো সন্তানাদি হয় না। প্রায় 3 থেকে 4 বছরের মতো কেটে গেছে। অ্যান্ড 3-4 বছর পরে আমার আম্মা ঢাকাতে, মানে যেখানে চাকরি করতো আর কি, যে গার্মেন্টসে চাকরি করতো, ওই গার্মেন্টস থেকে আমার আম্মা তখন একটা অ্যাডভোকেটের বাসায় চাকরি নেয়। এবং অ্যাডভোকেটের বাসায় চাকরি নেওয়ার পরে আমার আম্মা নাকি ওই অ্যাডভোকেটকে ধরে আমাকে দিয়ে আমার চাচাদের নামে, মানে আমার জেঠুদের নামে মামলা করে যে আমিও তো ওই পরিবারের সন্তান, মানে আমিও তো আমার দাদার সন্তান, আমার দাদা মারা গেছে, তাহলে আমার আব্বা আমার দাদার কাছে সম্পদ পায়, আর আমার আব্বা যেহেতু মারা গেছে ওই সম্পত্তির উত্তরাধিকারী সূত্রে মালিক হচ্ছে আমি। তো আমার জেঠুরা তো আমাদেরকে সম্পদ দেয় না। আমার কিন্তু নানু বাড়িতে কোটি কোটি, মানে আমাদের বাড়িতে অনেক সয় সম্পত্তি, মানে কোটি টাকার সম্পদ। আমার দাদার প্রচুর জায়গায় সম্পত্তি ছিল, এত জায়গায় সম্পত্তি যা বলার মতো না, মানে অনেক জায়গায় সম্পত্তি ছিল আমার দাদার। এখন দেখা গেল কি যে ওই সমস্ত সম্পত্তিগুলো আমার জেঠুরা তো আমাকে দিবেই না, আমাকে তো ওই পরিবারের মধ্যে ঢুকতেই দেয় না। আমার আম্মা তখন মামলা দায়ের করলো এবং এই মামলা চলতে অল্প দিনের ভিতরেই মামলার তখন রায় আসছে এবং সেই রায় চেয়ারম্যানকে শোনানো হয়েছে। চেয়ারম্যানের মাধ্যমে তখন আমাদের এই জমিগুলো তখন বন্টন করা হয়। আমাদের যে জায়গা সম্পত্তিগুলো ছিল, মানে আমার দাদার ওই সম্পত্তিগুলো বন্টন করা হয় এবং বন্টন করে আমি অনেক টাকার সম্পদ পাই, অনেক টাকার সম্পদ আমি পাই। এবং সম্পদটা পাওয়ার পরে ভাই বিশ্বাস করেন যে মামি আমার দু চোখে দেখতে পারতো না, আমার সাথে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, আমার গায়ে হাত তোলা, মানে যা করতো আমার সাথে তা আসলে বলে বোঝানো যাবে না। এখন দেখি সেই মামিই না আমার সাথে অনেকটা ভালো, আমার সাথে হেসে হেসে কথা বলে, আমার সাথে ভালো করে কথা বলে এবং আমি কোনো কথা বললে আমার কথার প্রচুর মূল্যায়ন করে। আমি তখন অনেকগুলো সম্পদের মালিক হয়ে যাই। তো আমার মা তখন করলো কি যে আমি তখন আমার যে জমিগুলো পাইছি চেয়ারম্যান ভাগ করে দেওয়ার পরে ওই জমিগুলো আমি তখন বর্গা দিতাম, বাগা দিতাম এবং আপনার বন্ধক, এরকম করে আমি বিভিন্ন জায়গায় দিতাম। তো টাকা পাইতাম, মানে ভালোই টাকা পাইতাম। তো সব টাকা আমি মামারা এনে দিতাম, মামিরে দিতাম। ওরা তখন আমাকে নিয়ে আলোলে ধুলোলে, মানে যে মানুষটার সকালে সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দুটো পা একসাথ করে কোথাও বসতে দিত না, খাইতে দিত না, সারাটা দিন শুধু কাজের উপরেই রাখতো। আমার সেই মামা মামির কাছে এখন যেন আমি ফেরেস্তা। আমার সাথে এত সুন্দর করে আচরণ করে, এত সুন্দর করে কথা বলে, আমি ভাবি যে মানুষগুলো কি কিছুদিন আগে আমার সাথে এরকমটা করেছিল। যাই হোক, এভাবে 1 দিন 2 দিন 3 দিন সময় করেও কাটতেছে এবং কাটতে তারই কিছুদিন পরে আমার মামারে বলতেছে, আমার আম্মা যে অ্যাডভোকেটের বাসায় থাকতো ওই অ্যাডভোকেটের মানে তার ওয়াইফ এবং তার ছেলেমেয়েরা সবাই মিলে তারা কানাডায় চলে যাবে। তা আমার আম্মাকে তারা সাথে করে নিয়ে যেতে চায়। আমার আম্মা ওদের ওখানে বহু বছর, আমার আম্মা তাদের রান্নাবান্না করে, তাদের ঘর পরিষ্কার করে এবং তাদের যে ছেলে মেয়ে আছে তারা প্রত্যেকে আমার আম্মাকে অনেক পছন্দ করে, আম্মাকে অনেক ভালোবাসে।
তো এখন ওই অ্যাডভোকেট বলতেছে যে আমার আমার আম্মারে সাথে করে নিয়ে যাবে। তো আমার আম্মা তখন একদিন আইসা আমার মামারে বলতেছে যে ওনার কারণে নেহালের বাবার সম্পত্তিগুলো ফিরে পাইছি, নাহলে তো এই সম্পদ কখনোই ফিরে পাইতাম না। নেহালের জীবন দশায় নেহাল এই সম্পদ কখনো চোখেও দেখতো না। তো যাই হোক, ওই অ্যাডভোকেট আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে, যার কারণে নেহালের বাবার সম্পদগুলো পাওয়া গেছে। এখন তারা আমাকে তাদের সাথে কানাডায় নিয়ে যেতে চায়, আমি এখন কি করব। তো আমার মামা তখন বলল যে এখন তারা যদি নিতে চায় তাহলে তো আপনাকে যাওয়াই লাগবে। আর আরেকটা বড় কথা হচ্ছে যে তাদের বাসায় আপনি বহুদিন ধরে আছেন, তাদের বাসায় আপনি খাচ্ছেন দাচ্ছেন এবং কাজকাম করতেছেন, তাদের জন্য আপনার এত বড় একটা উপকার হলো। তো তারা যদি আপনাকে নিতে চায় তাহলে তো আপনি মানা করতে পারেন না। আমার মা তখন আমার মামারে বলে যে মানা তো করতে পারি না রে ভাই, কিন্তু এখন চিন্তা করতেছে আমার নেহালের কী হবে। আমার মামা তখন আমার জড়ায় ধরে ধরে বলে যে নেহাল তো শুধু আমার ভাগিনা না, নেহাল আমার ছেলেও, নেহাল আমার সন্তানও। দেখো না, আল্লাহ আমার কোনো সন্তান দেয় নাই, আমার কোনো সন্তানাদি হয় নাই, একমাত্র নেহালে আমার সন্তান। আমি নেহালকেই বড় করব এবং নেহালে আমার ছেলে, নেহাল আমাকে আমার সাথেই থাকবে, এরকম করে আমার মামা বলে। এবং বলার পরে আমার মা তখন কিছুটা হলেও স্বস্তি পায় যে না, তার সন্তানকে রাখার মতো একটা ভালো সেফ সিকিউরেট জায়গা উনি পাইছে। পরে আমার মা বলে যে তাহলে কি আমি চলে যাব। আমার মামা বলে হ্যাঁ যাবেন, তো অবশ্যই যাবেন, আপনি যান। পরে আমার মা তখন করলো কি, ওই এদের সাথে কথাবার্তা বললো, কথাবার্তা বলে পাসপোর্ট মেক করলো, সব কিছু ঠিকঠাক করে আমার আম্মা তখন ওদের সাথে ওদের ওই কাজের মেয়ের ভিসায়, মানে কীভাবে তারা নিয়ে যায় তা তো জানি না, আমার আম্মা তখন কানাডায় চলে যায়। তো আম্মু কানাডায় চলে যাওয়ার পরে আম্মু আমার জন্য প্রচুর টাকা পাঠাইতো, মানে টাকা পাঠাইতো। আমি তখন মানে তখনকার স্মৃতিগুলো না ভাই ভোলা যাবে না। মানে আমার এরকম হইতো যে আমি রাস্তা দিয়ে বেরোলে প্রতিটা মানুষ আমার দিকে তাকায় থাকতো এবং আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করতো। আর আমার মামি তো পারে না, মানে আমার নিজের হাতে গোসল করাই দেওয়া, রান্না করে আমার খাওয়ানো, মানে আমার হাত পা টিপে দেওয়া থেকে শুরু করে উনি আমার জন্য যে কি করতেছে আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। 24টা ঘন্টা খালি আমার সাথে পড়ে আছে এবং আমার এই মানে কী খাবো আমাকে শুধু বলে যে নেহাল তুমি কি খাইবা, তোমার মনে কী চাইতেছে, তোমার কী খাইতে ইচ্ছে করতেছে, তুমি বলো আমি তোমার বানাই দিব, তুমি কী ধরনের খাবার খাবা, তুমি কী খাবা, মানে আমার জন্য পুরো পাগল হয়ে গেছে। তো যাই হোক, এরপর আমি তখন মামির সাথে ঠিকঠাক মতোই মিশে আছি, এমন করে কাজকাম করতেছি বা মামির সাথে আসি, বাইরে মাঠে ঘাটে যাই, খেলাধুলা করি, সবার সাথে আনন্দ ফুর্তি করি, এই পাড়া ওই পাড়া বিভিন্ন পাড়ায় ঘুরে বেড়াই, রং তামাশা করে জীবন কাটাইতে আসি। এমন করতে করতে আমার আম্মা তখন করলো কি, আমার আম্মা চলে গেল হচ্ছে কানাডাতে। তো কানাডায় যাওয়ার পর আমি আবার আমার যে বাবার সম্পদ পাইছিলাম ওই সম্পদগুলো দেখাশোনা করতে যাইতাম এবং সম্পদের খোঁজ খবর নিতাম, সব কিছুই তখন আমার আন্ডারেই ছিল। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে, আমার মামা মামি আমার সাথে ভালো আছে। এমন করতে করতেই হঠাৎ করেই আলহামদুলিল্লাহ আমার মামি একটা সময় গর্ভবতী হয় এবং মামি যখন গর্ভবতী হয় আমি তখন অত্যাধিক খুশি হই যে আমার মামাতো ভাই বোন আসবে, আমার মামাতো ভাই বোন আসবে, তখন আমাদের পরিবারটা আলোকিত হবে। আমার মা কানাডায় থাকে, মা মাঝে মাঝে চিঠিপত্র পাঠাইতো, মামার সাথে কথা বলতো, মামাকে টাকা পয়সা পাঠাইতো। তো আমার মামি তখন প্রেগনেন্ট হয়, এই খবর আমার মায়ের কানেও যায়, মাও তখন খুব খুশি হয়। আলহামদুলিল্লাহ এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার মামির গর্ভে একটা ছেলে সন্তান হয়, একটা পুত্র সন্তান, এবং ছেলেটা দেখতে অনেকটা কিউট হয়। আমার মামা দেখিয়ে বলতেছে যে এটার চেহারা পুরো নেহালের মতো হয়েছে, এটার চেহারা পুরো নেহালের মতো হয়েছে। তো মামি আমার কাছে কোলে দিত, আমি কোলে নিতাম, আদর করতাম, চুমু দিতাম, বুকে ঝরিয়ে ধরে রাখতাম। মানে আমার কাছে এই বাচ্চারা ছিল আমার কাছে মানে আমার আনন্দের একটা খোরাক। আমি ওরা ছাড়া কিছুই বুঝতাম না, সারাক্ষণে ওর সাথে খেলাধুলা করতাম। এরকম করতে করতে প্রায় 2 বছরের মাথায় আমার মামি আবারও পুনরায় প্রেগনেন্ট হয়, ওনার পেটে আবারও বাচ্চা আসে এবং এরপরে আমার মামির গর্ভে একটা মেয়ে সন্তান হয়। তো একটা ছেলে একটা মেয়ে হবার পরে মানে আল্লাহর কি হুকুমে এত বছর পরে আমার মামির গর্ভে আল্লাহর সন্তান দিয়েছে। আমার মামা গরু জবাই দিয়ে পুরো এলাকাবাসীকে খাওয়ায় এবং সবাইকে বলে আমার মামির জন্য দোয়া করার জন্য। আর আমার মামাও না আমার মামিকে অনেকটাই ভালোবাসতো, আমার মামা আমার মামিকে অনেক ভালোবাসতো এবং দুজনের মাঝে প্রচণ্ড রকমের ভালোবাসাবাসি ছিল। এরকম করে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি ভাই, একদিন দুপুরবেলা আমি তখন কি করলাম, ওই যে দুপুরবেলা আমার মামি যে কলপারে গোসল করে, এটা ছিল কলপার এবং কলপারেরই 4-5টা আপনার টিন দিয়ে বেড়া দেওয়া ছিল। তো মামি ওই কলপারের ভিতরে গোসল করতেছে, তো গোসল করতেছে আমি কি জানি কাটতেছি, মানে কলপারের পাশে বসে ও হ্যাঁ তালের ডাব কাটতেছিলাম, ওই যে আপনার তালের যে ডাব হয় না, ওই তালের ডাব কাটতেছিলাম। গরমের সময় ছিল, তালের ডাব খাবো এবং গরম পড়তেছে দুপুরবেলা। আমার মামি তখন কী করলো, গোসল করার জন্য ভিতরে ঢুকছে। তা আমার মামা তো ভাই বোনগুলোকে তখন ঘরে শোয়াই দিয়ে গেছে, মামা কই ওইটা কিন্তু আমি জানি না। তো একটা পর্যায়ে মামি তখন আমারে বললো যে নেহাল একটু এদিকে আসো। তো অনেক সময় মামি গোসল করার আগে আমাকে বলো কল চিপে দেওয়ার জন্য, কল চিপে দিলে মামি ধরো মানে আপনার পানি আসে, মানে আপনার ইয়েতে পানি হয়, বালতিতে পানি হয়, পানি দিয়ে মামি গোসল করে। তো
তো আমি ভাবলাম যে হয়তো উনি বলতেছে যে কল চিপে দেওয়ার জন্য ওনার ওই মানে বালতিতে পানি নিবে। পরে আমি ওই কলপাড়ের সামনে গেলাম, গিয়ে দেখলাম যে দরজাটা লাগানো, ভিতর দিয়ে লাগানো। পরে আমি বললাম, মামি আপনি কি দরজা লাগায় রাখছেন? বলে দরজা লাগায় রাখছি, একটু দাঁড়াও। তা আমি একটু দাঁড়াইছি, কিছুক্ষণ পরে তখন দরজা খুলছে। খোলার পরে আমি ওনার শরীরে পোশাক আশাক দেখে একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপারে এরকম পোশাক আশাক উনি পরে আছে কেন। মানে পোশাক আশাকগুলো ভালো ছিল না আর কি, মানে গোসল করার আগে যেমন থাকে আর কি। উনি কিন্তু এরকম পোশাকে আমার সামনে কোনোদিনও আসে নাই, এক কথায় বলতে গেলে অর্ধনগ্ন ছিল। পরে আমার বলে, নেহাল ভিতরে আসো। যখন ভিতরে যাইতে বলে আমার তখন ভাই গলাটা শুকিয়ে যায় যে আল্লাহ আমার ভিতরে ডাকতেছে, আল্লাহ জানে আজকে আমার কী হবে, কেন ডাকতেছে। পরে ভিতরে গেছি, যাওয়ার পরে বলে, নেহাল একটা কাজ করবা, মামির পিঠটা একটু ডলে দিবা, মানে পিঠটা একটু ডলে দেওয়ার জন্য বলতেছে, কাপড় দিয়ে ঘষা দেওয়ার জন্য। মানে উনি পিঠে হাত পায় না, পিঠের মধ্যে ময়লা। তা আমি তখন বললাম যে মামি আপনি এরকমভাবেই বসে আছেন, আচ্ছা ঠিক আছে দেন। তা আমার ভিতরে ভাই কোনো হারামি ছিল না, মানে কোনো রকমের খারাপ কিছুই ছিল না। একটা মানুষ গোসল করতে গেছে, সে তার পিঠ মানে পরিষ্কার করতে পারে না, আমার হাতে একটা কাপড় দিল, ওই কাপড়টা দিয়ে আমি তখন মামির পিঠটা ঘষে দিচ্ছি। এমন তো অবস্থার ভিতরে হঠাৎ করে কোত্থেকে জানি মামা আইসা দরজার মধ্যে একটা লাথি মারলো। দরজার মধ্যে লাথি মারা মাত্র দরজাটা তখন খুলে গেছে। মামা আইসে আমার কলার চেপে ধরছে ওই জায়গায়, এবং কলার চেপে ধরে আমাকে উঠানে টাইনে আনছে। উঠানে টাইনে এনে মামা চিৎকার করতে শুরু করছে, তুই কেন এই কাম করতেছিস? তোর মামি তোর কাছে তোর মায়ের মতো, তোর ভিতরে কি কোনো বিবেক নেই? তুই কী করলি? মানে এরকম ব্যবহার করতেছে। পরে সবাই তখন এদিক সেদিক থেকে ধরেন গ্রামের লোকজন তখন সবাই জড়ো হয়ে গেছে, এবং সবাই জড়ো হওয়ার পরে জিজ্ঞেস করতেছে আমার মামারে যে কী হয়েছে। আমার মামা বলে যে দুপুরবেলা আমার ছেলে মেয়েগুলোরে ঘরের মধ্যে শোয়াইয়া আমার বউ আমার ভাগিনের সাথে এই ধরনের কাজ করতেছে, আমি কলপারে গিয়ে ধরছি। তো গ্রামের লোকজন তখন আমার জিজ্ঞেস করলো যে কী ব্যাপার নেহাল? আমি তখন বললাম যে এরকম কিছুই না, মামি আমার ডাকছে পিঠ ডলে দেওয়ার জন্য, মামির পিঠ ঘষে দেওয়ার জন্য। আমি কাপড় দিয়ে মামির পিঠকে ঘষে দিচ্ছিলাম, এমন সময় মামা জানি কোত্থেকে আসে, এসেই মামা আমার কলার ধরে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। আমি আসলে কোনো অন্যায় করি নাই, আমি জানি না যে কেন আমাকে মারা হয়েছে, আমি করছিটা কি। আমার মামা তখন বলে, ও তুই সাধু সাজতেছিস, তুই কোনো অন্যায় করিস নাই, তুই কোনো অপরাধ করিস নাই, তুই সাধু? তুই কেমন সাধু এটা আমার জানা আছে, আমি নিজের চোখে যা দেখছি তাকে আমি অবিশ্বাস করবো কেমন করে? তা আমি আর মায়ের সাথেও যোগাযোগ করতে পারি না, কারণ তখন তো আর মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না। মা আমাদের জন্য চিঠি লিখতাম, আমি আম্মুর জন্য চিঠি লিখতাম, এভাবেই চলতেছে। এইভাবেই চলতে চলতে একটা পর্যায়ে মামা তখন আমাকে ওখানে আটকায় রাখে, রাতের বেলায় তখন দরবার ডাকে। তা আমার ঘরের মধ্যে বাইদা রাখে, মানে ঘরের মধ্যে বাইদা রাখে। আমি কিন্তু মামিরও আর দেখতে পাই না, মানে মামি কই গেছে আমি সেটাও জানি না, আমাকে ঘরের মধ্যে বাইদা রাখে। আমি আমার মামারে বারবার ডাইকা বলতেছি যে মামা আমার হাতের বাঁধন খুলে দেন, আমি চলে যাই, আমার বাঁধনটা খুলে দেন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি চলে যাই, আমার এইভাবে টর্চার করে না, আমার এইভাবে মানসিকভাবে শারীরিকভাবে আমাকে এভাবে কষ্ট দিয়েন না, আমার তো কোনো অন্যায় নেই, আমার তো কোনো অপরাধ, আমি কিছু করি নাই মামা। বারবার বলতেছে, কিন্তু আমার মামা আমার কোনো কথাই শোনে না। সারাটা দিন আমি চিড়ে এলাম। মাগরিবের পরে তখন গ্রামের যে 8-10 জন ময়মুরব্বী আছে তারা সবাই মামার উঠানে আসছে। উঠানে আসার পর তখন একটা দরবারের মতো করা হলো। এদিক দিয়া আমার মামির বাপ মা এবং আমার মামির ভাই বোন যারা আছে, আমার মামির বাড়ি মানে মামির বাপের বাড়ি থেকে তারাও সবাই আসছে। তো এক পক্ষে আমার মামা গ্রামবাসী নিয়ে বসছে, অন্য পক্ষে আমার মামি বসে আছে এবং মামির সাথে তার বাবা মা, তার আত্মীয় স্বজন, আর আমি শুধু একা বসে আছি, আমার কেউ নেই। পরে ওই দরবারি তখন আমার মামারে জিজ্ঞেস করলো যে কী হয়েছে তুই বলতো। গ্রামের তখন সব মানুষগুলো আছে সবার সামনে। মামা তখন সবার সামনে বললো যে প্রথমত হচ্ছে আমি আমার বউকে তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম আপনাদের সবাইকে সাক্ষী করে। তা আমার মামি তখন চিৎকার দিয়ে কেঁদে উঠে পরে সর্দার বলতেছে যে তালাক যে দিলি, তোর বউ তুই তালাক দিতেই পারিস, এতে তো কোনো সমস্যা নাই, বা আমরাই নিয়ে কোনো কথা বলতেও চাই না, কিন্তু তালাক যে দিলি তার কারণটা কি? আমার মামা বলে যে আমি দুপুরবেলা বাইরে থেকে এসে দেখি আমার 2টা সন্তানদের ঘরের মধ্যে শোয়াইয়া আমার ভাগিনের সাথেও খারাপ কাজ করতেছে কলপারে। এটা জিজ্ঞেস করার পরে চেয়ারম্যান তখন আমার মামিরে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, তোমার স্বামী যে অভিযোগ তোমার নামে দায়ের করালো, যে অভিযোগ তোমারে বললো, এই অভিযোগ কি সত্য? আমার মামি তখন মাথা নেড়ে বলে হ্যাঁ সত্য। ভাই আমি তখন অবাক হয়ে গেলাম, কী রে মামি এরকম মাথা নাড়ে সত্যতা স্বীকার করতেছে কেন? কারণ মামির সাথে তো কোনো দিনও আমার এই ধরনের কোনো খারাপ কাজ হয়নি, আর আমি আমার মামিকে আমার নিজের মায়ের মতো দেখতাম, কখনোই তার দিকে আমার কোনো কুদৃষ্টি যায় নাই, কোনো খারাপ দৃষ্টি যায় নাই, ওনাকে আমি অসম্ভব রকমের ভালোবাসি। কিন্তু উনি এই কাজটা কীভাবে করতে পারতেছে? উনি এটা কী বলতেছে? ওনার কি কোনো বিবেক বাধা দিচ্ছে না? উনি এরকম কথা কেন বলতেছে? এবং একটা পর্যায়ে আমি যখন কথা বলতে যাব, ওই সময় আমাকে সর্দারে বলতেছে যে নেহাল তুমি চুপ, তোমার কোনো বক্তব্য আমরা শুনবো না, তোমার কোনো কথা শুনবো না, তুমি চুপ থাকো। আমার ওইখানে চুপ করায় রাখছে, এবং রাখার পরে আমার মামি তখন কান্না করতেছে।
পরে ভাই কী হলো, আমার মামিরে তখন জিজ্ঞেস করে যে ঠিক আছে, যেটা তোমার স্বামী বললো এটা তো তুমি স্বীকার করলা, এর সত্যতা আমরা পাইলাম, কিন্তু যেই 2 সন্তানকে তুমি কোলে নিয়ে আছো এই 2 সন্তানের বাবাকে? এটা জিজ্ঞেস করতে মামি তখন আর কথা বলে না, একদম চুপ করে আছে। গ্রামবাসী আবারও জিজ্ঞেস করে আমার মামিকে যে তোমার যে 2 সন্তান আছে যাদেরকে কোলে নিয়ে তুমি এই দরবারে বসে আছো, এই 2টা সন্তানের বাবাকে? আমার মামি তখন আস্তে আস্তে করে বলে এই 2 সন্তানের বাবা নেহাল। যখন নেহাল বলে মানে আমি আপনাকে কি বলবো, মানে আমার কাছে মনে হয় যেন আমার মাথায় আসমানটা ভেঙে পড়ছে। আমি দরবার মধ্যে লাভ 2টা বলতেছি, মামি এটা আপনি কী বলেন? মামি আপনি এটা কী বলতেছেন? আমি আপনাকে আমার মায়ের মতো দেখি, আমার মা বিদেশে থাকে, আমি মায়ের মতো দেখি, আপনি এটা কী বলেন? এই কথাটা বলা মাত্রই আমার নানু বাড়ির এক যুবক ছেলে আর কি, মানে যে হয়তো দরবার কারবার করে, বিভিন্ন যুবক ছেলে থাকে না গ্রামের, উশৃঙ্খল টাইপের, এইরকম একটা ছেলে তখন হঠাৎ করে দাঁড়ায় কী করলো, প্যান্টের বেল খুলে আমাকে দরবারের মধ্যে পিটাইতে শুরু করছে। আমাকে 8-10টা বাড়ি দিয়ে আমার শরীর ফেটে তখন রক্ত বেরিয়ে যায়, শরীর ফেটে রক্ত বেরিয়ে যায়। সবাই মিলে ওরা তখন ধরে ওরা থামায়। থামানোর পর ওই ছেলে আমারে বলতেছে তুই যদি একটা কথা বলিস এই দরবারে তোর আমি মেরে ফেলবো। মহিলার স্বামী নিজের চোখে দেখলো আর মহিলা তার স্বীকারও করলো, আর তুই অস্বীকার করতেছিস? এই তোর না মামি, এই বেটা তোর বিবেককে বাধা দিল না? মামার বউ মামির সাথে কেমনে মানুষ এই ধরনের কাজ করে? আমি তখন নিচের দিকে তাকায় আসছি, মানে আমার বলার মতো আর কোনো ভাষা নাই। আমি কি বলবো, কারে বলবো? আমার তো ভাই কেউ নাই, আমার কথা তো কেউ শুনবে না। আর আমি একটা কথা বললে আমার ওই কথাটাকে কেন্দ্র করে আমাকে তখন মারে। পরে সর্দার তখন চেয়ারম্যানকে বলতেছে, চেয়ারম্যান সাহেব আপনি যেহেতু দরবারে উপস্থিত আছেন এবং আপনি একজন হাজি মানুষ, হজ করে আসছেন, এবং যেটা ঘটলো আপনি সেটা নিজের চোখেই দেখলেন বা আপনি শুনলেন, এখন আপনি এটা রায় দিয়ে দেন। চেয়ারম্যান তখন বলতেছে, রায়টা আমি কি দিব? এই বেটা তো তার বউরে তালাক দিয়ে দিল, এটা আমরা সবার সামনেই শুনলাম তো, এবং বউ স্বীকার করলো সে তার ভাগিনার সাথে জিনা করছে, খারাপ কাজ করছে, এটাও আমরা জানতে পারছি। আমরা কিন্তু সাক্ষী হয়ে গেছি, আমি সহ গ্রামের আমরা যারা আছি ময়মুরব্বী, আমরা সবাই সাক্ষী হয়ে গেলাম যে এই মহিলা এই ছেলের সাথে খারাপ কাজ করছে, সে অকপটে স্বীকার করে গেছে। এখন আমাদের উচিত হচ্ছে এটার একটা বৈধতা স্বীকৃতি দেওয়া, আমাদের উচিত। তো এই সময় চেয়ারম্যান তখন বলে যে আপনারা সবাই যেহেতু এখানে আছেন, কাজী ডাকেন, ঢাইকা এই ছেলের সাথেই ওর মামির বিয়ে পড়াই দেন। মানে আমি তখন মনে যেন মোমের পুতুল, আমি কোনো কিছু বলতে পারি না। জাস্ট আমার বয়স তখন কত হবে, প্রায় 15-16 বছর, বড় হলে 16 বছর হবে, এর বেশি হবে না। তো 16 বছর বয়সে আমি মামির 2 সন্তানের বাবা হয়ে গেলাম। এরপরে এই রাতের মধ্যে তখন হুজুর ডাকা হলো। হুজুর ডাকার পরে তখন আমার তো এখনও বয়স হয়নি, ধরেন আমার তো মানে আমি কাবিন করতে পারবো না যেহেতু আমার বয়স হয়নি। তো সবাই তখন বললো, ওই আমার মামিরও তখন আমার পাশে বসাইলো, বসে আবার কলমা পড়াইলো। একটা হুজুর কলমা পড়াইলো, 150 টাকার স্ট্যাম্পে তখন আমার কাছ থেকে সিগনেচার নিল। গ্রামে 10 জনে সিগনেচার করলো এবং আমার মামাও সিগনেচার করছে। এবং সিগনেচার সব কিছু সম্পূর্ণ হওয়ার পরে মানে সব কিছু শেষ হলো, এবং এই অবস্থার ভিতরে আমার মামির বাবা মা তারা তখন আমারে বলতেছে যে চলো তুমি আমাদের সাথে চলো। আমি বললাম আমি আপনাদের সাথে যাব না, আমি আমার মামার বাড়িতে থাকবো। আমার মামা বলে তুই আমার বাড়িতে থাকবি? আমার বাড়ির ত্রিসীমানা যদি আমি তোরে দেখি, আমি তোরে মেরে ফেলবো যদি আমার বাড়ির ত্রিসীমানা দেখি, বাইরে আমার বাড়ি থেকে। আমাকে তখন একরকম মেরে আমার গলায় ধাক্কা দিয়ে, মানে ঘাড় ধাক্কা দিয়ে আমাকে তখন ওখান থেকে বের করে দেয়, মানে ওই জায়গা থেকে আমাকে বের করে দেয়। আমি তখন ওখান থেকে বেরিয়ে যাই, এবং বেরিয়ে যাওয়ার পর আমার মামি বাপ মা তখন আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। তো আমার তো মাও নাই, কেউই নাই। তা আমি ওইখানে চলে যাই। ওইখানে যাওয়ার পরে ওই রাতের মধ্যে তারা তখন বাসরঘর নির্মাণ করে। দেখেন এমন অবস্থার মধ্যে আমার শরীরের ভিতরে মাইরের দাগ, আমার শরীর ফেটে রক্ত বের হইতে আছে, এইরকম একটা জঘন্য ঘটনা ঘটলো। কিন্তু এরপরেও আমার মামির বাবা মা বা তার গ্রামবাসী মিলে আমার জন্য বাসরঘর সাজাইলো, এবং সেই বাসর আমাকে পাগড়ি পরায় তারা মামির সাথে আমার বাসর করাইলো। তা আমি আর কী করবো, মানে আমার তো কোনো কিছু করার নেই। আর আমার মামি যাওয়ার সময় আমার যে 2 মামাতো ভাই বোন ছিল ছোটোগুলোর সাথে করে নিয়ে গেছে। উনি বলতেছে যে এই 2টিকে উনি বড় করবে, ওনার সাথে নিয়ে যাবে, 2টাকে নিয়ে গেছে। এবং সমাজে থেকে আমার মামাকে বলা হয়েছে যাতে মাসে মাসে 2টা বাচ্চার খরচ আমার মামা দিয়ে দেয়। একটা টাকা নির্ধারণ করে দিল যে এত টাকা দিতে হবে। আমার মামা বলে যে ঠিক আছে, আমি ওই টাকা দিয়ে দিব। তো প্রতি মাসে মামা টাকা পাঠাতো মামির জন্য। মামি তখন ওই টাকা দিয়ে তার 2 বাচ্চাকে তার বাপের বাড়িতে রেখে থাকাই দিও, আর আমি তখন মামির সাথে থাকতাম, প্রতি রাতেই থাকতাম। এবং আর মনে মনে চিন্তা করতাম আমার সাথে কী হইতেছে। এইভাবে 3 মাস পরে একদিন হঠাৎ করে আমার মা তখন বাড়িতে আসে, আমার মানে আমার মামির শ্বশুর বাড়িতে, মানে আমার ওই বলতে গেলে আমার মামির শ্বশুর বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি, ওই বাড়িতে আসে। দিনে 2টা বাজে আসে। আসার পর আমি লজ্জায় মায়ের সামনে যাই না, আমি ঘরের মধ্যে বসে আছি, জানালার ফাঁকি দিয়ে দেখতেছি। তো আমার মা তখন আসছে এবং চেয়ারের মধ্যে ওরা তো আমার মারে বসতেছে, আমার মা তখন চেয়ারে বসছে।
বসে আমার আম্মা ওখানে কান্না করতেছে, মানে প্রচণ্ড কান্না করতেছে। সব আমার আম্মাকে বুঝাইতেছে যে আপনি তো দূরের একটা দেশে থেকে আসছেন, এত জার্নি করে আসছেন, আপনি তো অনেক টায়ার্ড, অনেকটা ক্লান্ত, কেন এরকমটা করতেছেন, একটু বিশ্রাম করেন, রেস্ট করেন, এবং ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ সব কিছু ঠিক করে দিবে, এতটা ভেঙে পড়েন না, এতটা ভেঙে পড়া ঠিক হবে না, একটু ধৈর্য ধারণ করেন। সবাই তখন এরকম করে আমার মামিরে বলতেছে, মানে আমার মায়েরে বলতেছে। আমার আম্মা তখন মানে মাগরিবের আজান পর্যন্ত ওখানে বসে আছে। মাগরিবের পরে আমার মা দেখছে যে আমি ওই ঘরের মধ্যে আছি। মা গিয়ে দরজার মধ্যে একটা লাথি মারলো, লাথি মেরে ঘরের মধ্যে ঢুকে মানে মা আমারে কুকুরের মতো মারতে শুরু করছে। হাতে একটা লাঠি ছিল, ওইটা দিয়ে আমাকে এলো পাতারেক পিটাইতেছে আর বলতেছে, তোর জন্য আমি কি না করছি, আমি তোর জন্য কি না করলাম, আমি তোর জন্য কি না করলাম, তুই আমাকে এইভাবে ঠকাইলি, তুই আমার সাথে এইভাবে বেইমানি করলি, তুই কেমনে পারলি তোর মামির দিকে খারাপ নজর দিতে, আরে তোর মামি যা আমিও তো তা, তুই আমার সাথেও খারাপ কাজ কর। মা যখন আমাকে এই কথাটা বলছে ভাই, আমার কাছে মনে হয় যেন গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে আমার। আমি মায়ের পা জড়িয়ে ধরে চিৎকার করে বলতেছি যে মা তুমি আমাকে ভুল বুঝতেছো, তুমি আমাকে ভুল বুঝতেছো মা, আমি মামির সাথে কোনো খারাপ কাজ করি নাই। আমার মা বলে, গ্রামবাসীর সবাই বলল তোর মামা গিয়া তোরে নিজের হাতে ধরলো, তাহলে কি সবাই মিথ্যা কথা বলে, একাই তুই সত্যি কথা বলিস, তুই একাই সত্যিবাদ আর সবাই মিথ্যাবাদী? আমি বললাম মা সত্যিই বলতেছি, সবাই মিথ্যা বলতেছে, সবাই তোমাকে মিথ্যা বলতেছে, আমি আমার মামির গায়ে জীবনেও হাত দিই নাই বিয়ের আগে। আমার মা তখন আবার বলে, তুই কোন বাপের ঘরে কোন সন্তান হইলি, তুই কোন বাপের কোন সন্তান, তোর বাবা এতটা ভদ্র মানুষ ছিলেন, এতটা শিক্ষিত মানুষ ছিলেন, এতটা নম্র ভদ্র, এরকম ভালো মানুষ ছিলেন, এইরকম ভালো একটা মানুষের ঘরে তুই কেমন সন্তান জন্মাইলি, তুই কেমন সন্তান দুনিয়াতে আসলি? মা এটা বলতেছে আর কান্না করতেছে, এবং কান্না করে করে বলে, আমি চলে যাব সকালে, এই ঠিক আছে তুই যেহেতু বিয়ে করছিস তুই বউ নিয়ে থাক, আমিও তোর সাথে কোনো কথা বলবো না। তখন এই কথা বলার পরে মা তখন পাশের রুমে চলে গেল। সারা রাত তখন ঝুমকা আমার সাথে, আমার ওয়াইফই আর কি, আমার সাথে থাইকা বলে, তুমি মন খারাপ করো না, আর তোমার আম্মার সাথে তোমার সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি মন খারাপ করো না। এবার সকালে আমি ঘুম থেকে উঠছি বলতে ঘুমাই নাই তো, সারাটা রাতে খাটের উপর বসেছিলাম। পরে সকালে বের হয়ে জানতে পারে আমার মা নাকি ভোর রাতে চলে গেছে, মানে ফজরে আজান দিছে, নামাজ পড়ে মা চলে গেছে। তো মা কোথায় গেছে এর কোনো সন্ধান আমি পাই না। নানু বাড়িতে খবর নেই যে নানার বাড়িতে গেছে কিনা, আমার মামার কাছে গেছে কিনা, আমার মামার কাছেও যায় নাই, আর আমার মামার বিয়েও করে নাই। আমার মামা তখন ঢাকায় চলে গেছে, ঘর বাড়ি সব কিছু যেমনেটা এমনি রেখে মামা তখন ঢাকায় চলে গেছে। ঢাকায় গিয়ে মামা তখন কাজকাম করতেছে, কোথায় জানি কাজ করে না কি করে আমি জানি না। পরে এরকম করে মামা তখন ঢাকায় আসে, আর আমি এই অবস্থার মধ্যে পড়ে আছি। মামির সাথে কি করবো, আর কিছু তো করার নাই। এবার মা তখন কই জানি চলে গেছে, মারে খুঁজে পাই না, এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় আমারে খোঁজাখুঁজি করতেছি। আম্মা তখন চলে গেছে। আম্মা চলে যাওয়ার প্রায় 9 মাস পরে একদিন মা আমার জন্য চিঠি লিখছে। এই 9 মাস কিন্তু আমি মায়ের কোনো খবর পাইনি, মা কোথায় আছে না আছে, মা ভালো আছে কিনা বা কোন জায়গায় আছে কিছুই জানতাম না। 9 মাস পরে মানে ডাক অফিস থেকে আমার জন্য একটা চিঠি আসে। তো চিঠিটা আমার হাতে আসলে পর আমি তখন চিঠিটা খুলে, আমি তো চিঠি ভালো করে পড়তে পারি না, এরপরেও মামির হাতানে মানে মামি চিঠি পড়তে পারে, মামি তখন চিঠিটা আমাকে পড়ে শোনায়। আমার মা খুব কান্নাকাটি করে এবং অতিরিক্ত কান্নাকাটি করে আমাকে বলে যে আমার জন্য খুব খারাপ লাগতেছে, এটা ওইটা, মা 5 দিন পরে দেশে আসবে। তাই আমার তখন ঝুমকা আমারে বলতেছে, তোমার আম্মা যেহেতু 5 দিন পরে দেশে আসবে, তাহলে তোমার আম্মার সাথে তুমি ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার করো না, এবং যেটা হয়েছে তা তো হয়েই গেছে, এটা তো আর ফিরে পাবা না, তোমার আম্মুর সাথে ভালো ব্যবহার করে দেখো যে তোমার আম্মুর সাথে থাকতে পারো কিনা। তো এরই মাঝে কিন্তু আমি ঝুমকার সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে, আমি একরকম ওরে ভালোবেসে ফেলছি এবং অনেকটা ওরে আমি পছন্দ করছি। পরে মা তখন যে টাইম দেয় ওই টাইম অনুযায়ী মা তখন আসে, এবং ওই দিন এসে মামার সাথে ভালো কথা বলে। মা আমারে বলে, তো বিয়েও করলি, সন্তানও হইল, 2টা সন্তানও আছে, যাই হোক তোর হোক আর তোর মামার হোক হয়েছে, তো এখন ভবিষ্যৎ নিয়ে কী চিন্তা করতেছিস, তুই নাকি মাঠে ঘাটে কাজ করিস, এভাবে তো জীবন চলবে না। আমি তখন বলি যে মা আমি কী করব বলো, আমার তো কোনো কিছু করার নাই। আর আমি কিন্তু আমার নানুর বাড়ি, আমার মামাদের ওইখান থেকে টাকা টুকা আনতেছি মাঝে মাঝে, আমার যে সম্পত্তিগুলো আমি বাগা বন্ধক বর্গা দিয়ে রাখছি ওইগুলো থেকে আমি আনতেছি। আমার মামি কিন্তু বারবার বলতেছে, মানে ঝুমকা কিন্তু বারবার বলতেছে ওইখান থেকে কিছু জায়গা বিক্রি করার জন্য। তা আমি তো প্রাপ্তবয়স্ক হই নাই, তো আমি জায়গা বিক্রিও করতে পারি না বা বিক্রি করিও নাই, তো এভাবেই পড়ে আছে। পরে আমার মামারে বলে যে একটা কাজ কর, এখানে থেকে কি করবি, আমার সাথে বিদেশ চল, আমি তোর বিদেশ নিয়ে যাই। আমি বললাম যে আমি তখন একরকম রাজি হয়েছি যাওয়ার জন্য, কিন্তু ঝুমকা তখন রাজি নেই। ঝুমকা আমার আম্মারে বলতেছে যে না এটা আপনি কী কথা বলেন, মানে উনি বিদেশ যাবে কেন, বিদেশ যাওয়ার দরকার নেই, দেশেই থাকো, আপনি দেশে কিছু একটা করেন। আমার আম্মা তখন আমারে বলে, এখন তুই কী করবে, তোর কী মনে যাচ্ছে? আমি তখন বললাম যে মা আমি একটা দোকান পাট দিব। আম্মা বলে, দোকান দিয়ে তো অতটা ইনকাম হবে না, তুই ঢাকাতে কিছু একটা কর। পরে মা আমাকে ঢাকাতে একটা
একটা রেস্টুরেন্টে প্রথমে আমাকে দিল। আমি তখন একটা রেস্টুরেন্টে চাকরি নিলাম, সাথে জুমকারি সহ নিয়ে গেলাম ঢাকাতে জুমকারি নিয়ে আমি একটা ঘর ভাড়া করি। ওই ঘরে জুমকারি রাখি একটা রেস্টুরেন্টে আমি কয়েকদিন ধরে কাজ করি, এবং কয়েকদিন না, প্রায় 4-5 মাসের মতো কাজ করি। তো কাজ করতে করতে আমি রেস্টুরেন্টে কাজের উপরে সম্পূর্ণ পারদর্শী হয়ে যাই, মানে সম্পূর্ণ ভালো হয়ে যাই। এবং এরকম করার পরে আমার আম্মা তখন করলো কি, আমার নামে একটা রেস্টুরেন্ট দিয়ে দিল আমার নামেই। তো ওই রেস্টুরেন্টটা দেওয়ার পরে খুব কম বয়স, কিন্তু আমার বয়স কিন্তু অত বেশি হয়নি, ওই কম বয়সে রাজধানী ঢাকার মতো একটা জায়গায় আমি একটা রেস্টুরেন্টের মালিক হয়ে যায়। ওই রেস্টুরেন্টের ওয়েটার ছিল, তারপরে হচ্ছে আপনার বাবুর্চি ছিল, রিসেপশনে ম্যানেজার ছিল, মানে সবাই তখন রেস্টুরেন্টটা দেখাশোনা করতাম, আমি সবার স্যালারি দিতাম। এবং আমার আরেকটা দুঃসম্পর্কের, মানে আমার আম্মার এক দুঃসম্পর্কের ফ্রেন্ড আছে, উনি আবার সব আমাকে হেল্প করতো। ওনার নাম হচ্ছে রোকন কাকা। উনি আবার কানাডা সিটিজেন, মানে কানাডার নাগরিক। তো উনি আবার মাঝে মাঝে আসতো এবং আইসে উনি আমার এগুলো সব দেখায় দিত, যে কেমনি কোনটা করতে হবে, কী করতে হবে না করতে, আমাকে সব কিছু দেখায় দিত। আমি এই সব কিছু করতাম এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার ঘরে কিন্তু কোনো সন্তানাদি হয়নি এই পর্যন্ত। ঝুমকার ঘরে কোনো সন্তান হয়নি, আমি ঝুমকাকে নিয়ে পড়ে আসি। এমন করেই দিন আর রাতগুলো কাটতেছে। আর আমি আমার যে জায়গা সম্পত্তি, যেটা আমার গ্রামে পাইতাম, একটা পর্যায়ে ওই গ্রাম থেকে আমি আস্তে আস্তে জায়গা বিক্রি করে শহরের মধ্যে ব্যবসার মধ্যে লাগাইতেছি। গ্রামের মধ্যে জায়গা বিক্রি করি এবং গ্রামের মধ্যে জায়গা বিক্রি করে শহরে এসে আমি তখন ব্যবসায় স্টে করি বা ব্যবসার কাজে লাগাইতে আসি। এরকম করতে করতে আমি মাঝের মধ্যে হঠাৎ করে খেয়াল করে দেখলাম যে ঝুমকা পুনরায় আমার ওই মামা, মানে যে মামার উনি ডিভোর্স দিয়ে চলে আসছে, আমার ওই আপন মামার সাথে এই ঝুমকা মাঝে মাঝে কথা বলে। সে সময় মোবাইল ফোনের প্রচলন ছিল, ঝুমকা তখন মোবাইল ব্যবহার করতো, মোবাইল কিনে। এবং মোবাইল কেনার পরেও তখন আমি দেখতে পাই মাঝে মাঝে আমার ওই মামার সাথে কথা বলে, এবং মামাও মাঝে মাঝে ওর সাথে দেখা করে। তো তখন আমার কাছে মনে হলো যে ওরা দুজনে তো এক হয়ে যাবে। ওই সময় কিন্তু আমি ঝুমকাকে অনেক ভালোবাসি, ঝুমকার অনেক পছন্দ করি। তো তখন দেখলাম যে ওরা দুজনে এক হয়ে গেছে, মানে আমার মামা এবং আমার মামি, ওরা আবারও আগের মতো এক হয়ে যেতেছে। মামির একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, এগুলোও বড় হইতেছে। আমার মামা এগুলোকে দেখার নাম করে আসে এবং আইসা আমার মামির সাথে আবারও আগের মতো মিশে যায়। তো এখন তো আমি ওনাকে বিয়ে করছি এবং উনি আমার বিবাহিতা বউ। আমি তখন মাকে বিষয়টা জানাইলাম যে মামা তো এগুলো করতেছে। আমার মা আমাকে বারবার একটা কথা বলে, তোর মামা খারাপ না, খারাপ হচ্ছে তোর মামি অনেক খারাপ, তোর মামির মতো মানুষ হয় না, সেই খারাপ, তোর মামা খারাপ না, তোর মামা মানুষ ভালো, এগুলো মা আমাকে বলে। তো এরকম করতে করতে আমি তখন ঝুমকারে বলি যে তোমার সাথে ওনার ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, এরপরও কেন তুমি ওনার সামনে যাবা, ওনার সাথে কথা বলো? তুমি আর কখনোই ওনার সামনে যাবা না, ওনার সাথে তুমি কোনো কথা বলবা না, ওনার সাথে তোমার কিসের কথা, তোমার সাথে তো ওনার কোনো কথা থাকতে পারে না। এই কথা, এক কথা, দুই কথা, তিন কথা, এবার আমার ঝুমকার সাথে আস্তে আস্তে করে ঝগড়া লেগে যায়। এর মাঝে কিন্তু ভাই আমি ওরা রাজকীয় জীবনযাপন দিই। চিন্তা করেন, ওর জন্য আমি মানে একটা গাড়ি সম্পূর্ণ ওর জন্য রাখি, একটা ড্রাইভার ওর জন্য রাখি, ওই গাড়ি ওরে দেখাশোনা করে, মানে ও যেমনই হোক যেটাই হোক, আমি ওর তো বিয়ে করে ফেলছি, আমার বউ, আমি তার বউর সম্মানটাই দিচ্ছি এবং বউর নজরেই তাকে দেখতেছি। তার সাথে আমার কোনো ঝামেলা নাই, কোনো ফাইটিং নাই, কোনো কিছুই নেই। এরপরেও তখন আমার মামার সাথে এরকম করে কথা বলে। পরে আমার মা আমারে বলে যে এই বাংলাদেশে থাকলে তুই ঝামেলায় পড়বি, তুই একটা কাজ কর, তুই এই ঝুমকারে ডেকে বিদেশতে দেশে চলে, মানে কানাডায় চলে আয়, আমি তোর জন্য কানাডার ভিসা ম্যানেজ করি। আমি তখন মায়েরে বললাম যে না মা, আমি কানাডায় যাব না, আমি কানাডায় কেন যাব, আমি এখানেই থাকবো এবং আমি তো ঝুমকারে ভালোবাসি বিয়ে করছি, মানে যেমনি হোক ঝুমকার সাথে আমার বিয়ে হয়েছে, এখন তোর সাথে আমি সংসার করতেছি, তাহলে ওইখানে এরকম করে তাহলে কেমনে হবে, আমি দেশেই থাকবো। তো আমি তখন দেশে থাকতেছি এবং দেশে থাকতে থাকতে আমি খেয়াল করে দেখি যে ঝুমকা পুরোপুরিভাবে আমার মামার উপরে আবার ঝুঁকে পড়ছে এবং মামারা টাকা পয়সা দিতেছে। এবং একটা পর্যায়ে আমি এমন একটা নিউজ পাই, ইতিমধ্যে কিন্তু আমার উপর অনেক ঝামেলা গেছে, এগুলো কিন্তু আমি বলি নাই। ঝুমকা আমারে বারবার বলতেছে আমি ওর নিয়ে কানাডায় চলে যাওয়ার জন্য, কানাডায় সেটেল হয়ে যাওয়ার জন্য, এবং আমি যাতে গ্রাম থেকে জায়গা বিক্রি করি এবং গ্রাম থেকে জায়গা বিক্রি করে আনি। গ্রামের ওই জায়গাগুলো তো কোনো কাজে আসে না, ওগুলো শুধু পড়ে আছে, মানুষে বুক দখল করতেছে, ওগুলো বিক্রি করি আমি ঢাকাতে টাকা নিয়ে আসি। যদিও আমি মোটামুটি একটু বিক্রি করি, বাট পুরোপুরি বিক্রি করি না। ও বলতেছে ওইখানে তুমি যাও না, তোমার চাচু, তোমার জেঠুরা যারা তোমার শৈশব নষ্ট করছে, তোমার এত কষ্ট দিছে, তুমি তাদের কারণে তুমি আজকে এমন একটা অবস্থার মধ্যে গেছো, খারাপ অবস্থায় চলে গেছো, তোমার ওই জেঠুরা এই সম্পদগুলো ভোগ করতেছে, তারাই সম্পদের মালিকানা, এখন তুমি তো কোনো কিছুই করতে পারো না, তুমি করো, তুমি ওইগুলো বিক্রি করে নিয়ে আসো। মানে আমি শুধু গ্রামের জায়গা বিক্রি করার জন্য ও বলতেছে। আমি বললাম যে না, আমি গ্রামের জায়গা বিক্রি করবো কেন, আমি গ্রামের জায়গা বিক্রি করবো না। তো এই নিয়ে তখন তার সাথে আমার ঝামেলা হতো তখন সে মামার সাথে ঝুঁকে যায়। আর আমারও বারবার বলে যে ঠিক আছে, গ্রামের জায়গা যদি বিক্রি না করো তাহলে চলো আমরা কানাডায় চলে যাই। তো আমার কথা হচ্ছে আমি কানাডায়ও যাবো না, কারণ কানাডায় গেলে আমি ওরা ঠিক রাখতে পারবো না। এখন আমি ওরা কানাডায় নেই না কেন, কানাডায় যাই না কেন, ওর সাথে ওর নিয়ে আমি কেন কানাডায় চলে যাই না, ও তখন ভাই আমার উপরে খুবই রাগান্বিত। মানে এত রাগ ওর শরীরে, কথায় কথা আমার ছেলে মেয়েগুলার মানে ওই
যাদেরকে আমি আসলে মামাতো ভাই বোনের নজরেই দেখি, ওরা তো আমার সন্তান ছিল না, ওদের গায়ে হাত তোলে, ওদের সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, এইরকম করতে করতে হঠাৎ করে ও তখন প্রেগনেন্ট হয়। মানে ও তখন বেবি কনসেপ্ট করে। বেবি কনসেপ্ট করার পরে আমি ভাই অত্যাধিক খুশি হই। তো এবার আমি ওরে বলছিলাম যে ঠিক আছে, যদি আমাদের বাচ্চাটা হয় তাহলে আমি তোমার নিয়ে কানাডায় চলে যাব। তো এই করে তখন অপেক্ষা করতেছি এরকম করতে করতে আমার একটা মেয়ে সন্তান হয়, ওর পেট থেকে একটা মেয়ে সন্তান আসে, আমার মেয়ে বাবুটা হয়। এবং মেয়ে বাবুটা হওয়ার পর ও শুরু করে, নেহাল তুমি না বলছিলা যে মেয়ে হলে তুমি আমাকে কানাডায় নিয়ে যাবা, তাহলে চলো আমরা এখন কানাডায় চলে যাই, আমরা দেশে কেন থাকবো, আমাদের তো দেশে থাকার প্রয়োজন নাই, চলো আমার তো মেয়ে হয়েছে, দরকার হলে দুইটা এই মানে বড় দুইটার দেশে রেখে আমি চলে যাই। আমি বললাম যে না, আমি তোমাকে নিব না, আমি তোমাকে নিব না। এইগুলোর মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা হইতে হইতে আমি জানতে পারি যে আমার মামাই এই সমস্ত কিছু করাইছে। মানে এই যে ওর সাথে আমার যা হয়েছে, যেটা হয়েছে, এই সমস্ত কিছু আমার মামা করাইছে। এবং আমার মামা প্ল্যানিং করে আমারে মানে ওনারে দিয়ে আমাকে টপে ফেলছে। এবং মামার টার্গেট ছিল যে উনি আমাকে দিয়া আমার জায়গায় সম্পত্তিগুলো সব বিক্রি করাবে এবং ওই জায়গায় সম্পত্তির টাকাগুলো মামি নিয়ে যাবে, মামি নিয়ে পুনরায় মামার সাথে আবার সেটেল হয়ে যাবে। যে কোনো একটা গোপন সূত্রে আমি তখন বিষয়টা জানতে পারি যে এই মাস্টার মাইন্ড আমার মামি না, এটার মাইন্ডের হচ্ছে আমার মামা। এই কথা আমি তখন বিদেশে আমার মায়েরে বলি, মায়ের বলে মা এটা বিশ্বাস করে না। মা আমার বলে, না নেহাল, তোর মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই, এগুলো তুই কী বলতেছিস, তোর মামা এরকম লোক না, তোর মামা ফেরেস্তার মতো মানুষ, তোর মামা ভালো, খারাপ হচ্ছে তোর মামি। আমার মা আমার মামার অন্ধের মতো বিশ্বাস করে, কিন্তু আমি তখন 100% শিওর হয়ে যাই যে আমার মামাই এগুলা করায়। এরকম করে একদিন দুই দিন কাটতে কাটতে আমি নিজের চোখে দেখতাম ওরা এক ঘরে শুয়ে আছে, এক ঘরে বসে আছে। আমি যদি বলি যে উনি কেন আসছে, বলে উনি ওনার ছেলে মেয়ে দেখার জন্য আসছে। উনি ওনার ছেলে মেয়ে দেখতে আসবে, আমি কি মানা করবো নাকি? আমি কি মানা করবো? উনি ওনার ছেলে মেয়ে দেখবে না? তা আমার কত হলো, ডিভোর্স হওয়ার পরে তুমি সন্তান দিয়ে দাও, ওই সন্তান দিবেও না, মানে ওই ছেলে মেয়ে দিবেও না, এগুলো ওর কাছে রাখবে এবং ওই সন্তান দেখার জন্য আমার মামা আমাদের ঘরে আসবে এবং মামার সাথে তার অবৈধ সম্পর্কও চলে, যেগুলো আমি নিজের চোখে দেখতে পাই। তো এখন আমি কী করবো? একটা বার আমি হঠাৎ সিদ্ধান্ত নিলাম যে দূরে আমি দেশেই থাকবো না। এবার মারে আমি বুঝালাম যে মা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করছো আমি সেটাই করব, আমি কানাডায় চলে যাব। আম্মা তখন করলো কি, আমারে বললো গোপনে পাসপোর্ট দেওয়ার জন্য। আমি গোপনে আম্মারে পাসপোর্ট দিলাম, দেওয়ার পরে আমার আম্মা তখন আমার ভিসা প্রসেস করলো এবং সব কমপ্লিট হওয়ার পরে ইমিগ্রেশন ফেস করি এবং এরপরে আমি তখন কানাডার উদ্দেশ্যে রওনা দিই। তো যেদিন আমার ফ্লাইট, আমি এই দিন ওকে বলি না, কারণ ওকে বললে তো প্রচুর চিল্লাচিল্লি করবে, রাগারাগি করবে, বা ও আমাকে যেতেও নাও দিতে পারে, যার জন্য আমি তখন গোপনে কানাডায় চলে যাই। এবং কানাডায় পৌঁছে আমি ওরে ফোন দিয়ে বলি যে আমি চলে আসছি। ও তখন প্রচুর রাগারাগি করে, এটা তুমি কেন করলা, কী কারণে করলা, এটা তুমি ভালো করো নাই, আমাকে এইভাবে ধোকা দিলা, তুমি আমার নিয়ে যাও, আমি তোমার সাথে চলে যাব। আমি তখন বললাম যে আমি তোমাকে নিয়ে আসতে পারি, একটা শর্ত আছে। আমাকে বলে কী শর্ত? আমি বলি তুমি আমারে বলো যে তুমি যে আমাকে বিয়ে করছিলা, তোমার যে দুটো সন্তান আছে, আমাকে বিয়ে করার আগে যে তোমার দুটো সন্তান, ওই সন্তানের বাবাকে। আমার তখন বলো ওই দুই সন্তানের বাবা তোমার মামা। তাই আমি বললাম আমার মামা যদি ওই দুই সন্তানের বাবা হবে, তাহলে দরবারের মধ্যে তুমি সবার সামনে কেন বললা যে দুই সন্তানের বাবা আমি? ও বলে তোমার মামা আমার শিখিয়ে দিছে। আমি বললাম কী শিখিয়ে দিছে? বলো আমাকে শিখিয়ে দিছে যে যেমনে পারি তোমারে পোটায়া ভাটায়া, তোমারে ফাটে ফেলাইয়া, তোমার বাবার যে সম্পদ আছে ওই সম্পদগুলো বিক্রি করে নগদ টাকা নিয়ে আসার জন্য, এই নগদ টাকা তোমার মামা নিয়ে যাবে। এগুলো তোমার মামাই আমার শিখিয়ে দিচ্ছে, আমি তোমার মামার প্ল্যান অনুযায়ী কাজ করছি। তা আমারে ঝুমকা যখন কথাগুলো বলতেছে, আমি লাউড স্পিকার দিয়ে আমার মাকে শোনাইতেছি, আমার মা পাশে বসে আছে। আমি বললাম মা তুমি শোনো, তুমি যে তোমার ভাইয়ের অন্ধের মতো বিশ্বাস করো, তুমি যে বলো তোমার ভাই কখনোই খারাপ না, তোমার ভাই কখনোই এই ধরনের কাজ করতেই পারে না, তুমি ওনাকে ফেরেস্তা মনে করো, এবার দেখো তার ফেরেস্তা নমুনা। মা তো এগুলো শোনার পরে কান্নাকাটি শুরু করে। মা আমাকে বলে এগুলো কী? আমি এটা কী শুনলাম? আল্লাহ আমার এটা কী শোনাইলো? এবার আমার মা তখন মামারে ফোন করে, যেহেতু মামা ছিল ছোট, আমার মা বড়, আমার মা তখন আমার মামারে খুব গালাগালি করে যে তোর তো আমি ভালো মনে করছিলাম, তুই আমার সাথে এরকম করছিস। মামা বলে এগুলো মিথ্যা কথা, ওই মেয়েরা আপনি চিনেন না, ঝুমকারে চিনেন না, ওই আপনার ছেলেরে পাটে ফেলাইছে, আপনার লোভে আপনার ছেলের কাছে গেছে, এখন এগুলো মিথ্যা বলতেছে, আমি এগুলো করাই নেই। কিন্তু মামি কয়েকটা প্রমাণও দিচ্ছে যে মামা এগুলো করাইছে, অনেকগুলো প্রমাণও আমাদেরকে দিছে এবং আমরাও শিওর হয়ে যায় যে হ্যাঁ মামাই এগুলো করাইছে। মামা করাইছে আমার বাপের সম্পদের লোভে, আমি আমার বাপের সম্পদ বিক্রি করে টাকা এনে দিব মামিরে, এটা মনে করছিল। এবং যদি সম্পদ বিক্রি করে টাকা এনে মামিরে দিই, তাহলে মামি আবারও সংসার করবে, আমরা ছেড়ে দিবে, এটাই তারা মনে করছিল। কিন্তু এখন তো আর এটা সাকসেস হয় নাই, না হওয়ার কারণে তাদের দুজনের মাঝে তখন ফাটল ধরে গেছে, তাদের দুজনের মাঝে হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে, যার জন্য এই বিষয়টা আমার মায়ের কানে চলে আসলো বা আমি জেনে গেলাম। পরে আম্মা আমার মামারে বলতেছে, তো আমি তোর সাথে জীবনে কোনোদিন আর কথা বলবো না, তুই আমার ভাই না,
তুই আমার শত্রু, আমি তোরে এত বিশ্বাস করতাম, তোর টাকা পয়সা লাগলে তুই আমারে বলতে, আমি কানাডায় আসছি, আমার কি টাকার কম আছে, আমার কি টাকার অভাব আছে, তুই আমার এই নিষ্পাপ ছেলেটারে কেন ফাঁদে ফেলাইলি, এবং আমার এই ছেলেটাকে দিয়ে কেন তুই এরকম খারাপ কাজ করালি তোর বউর সাথে, এবং কেন আমার ছেলেটা তোর বউয়ের মতো এরকম বয়স্ক একটা মহিলার বিয়ে করলো। দুর্দান্ত খারাপ ব্যবহার আমার মা তখন আমার মামার সাথে করে। এরকম করতে করতে আমার মামার সাথে তখন আমার কন্ট্রাক্ট বন্ধ হয়ে যায়। তো আমি আর তখন দেশে যাই না, দেশে যাই না প্রায় 4 বছর পরে আমি তখন আমার মায়ের নিয়ে দেশে গেছি, কারণ আমার মেয়েটার কথা মনে পড়তেছে, মেয়েটার জন্য খারাপ লাগতেছে। এবং আমাদের সাথে জিজ্ঞেসে আমাদের ওই এক কাকা, রোকনটা কাকা, উনি আবার কানাডায় থাকে, আমার আম্মার মানে খুব ঘনিষ্ঠ একজন মানুষ। তা আমি ওনাকে তখন সাথে করে নিয়ে যাই, উনিশও আমার সাথে যায়, উনিশও আমার সাথে যায়, এবং উনি আমার সাথে যায়, আমার সাথে চলাফেরা করে, ওইখানে ঘুরে ফিরে আমার দোকানপাট দেখে, আমার মেয়েটাকে দেখে, আমার ওয়াইফকে দেখে। এবং একটা পর্যায়ে উনি তখন করলো কি, ওনার বাড়ি হচ্ছে কুষ্টিয়ার ওইদিকে, তো উনি তখন ওনার গ্রামে যাবে, এবং আমি আর আমার মা তখন আবার পুনরায় কয়েকদিন থেকে চলে আসি। তো এর মাঝে ঝুমকা কিন্তু খুব ঝামেলা করে আসার জন্য, ঝুমকা অতিরিক্ত ঝামেলা করে, ও আমার সাথে চলে যাবে, আমি যে তোকে কানাডায় নিয়ে যাই, কিন্তু আমি ওরা কানাডায় নিব না, কারণ আমি ও যেহেতু একবার বেইমানি করছে, ও বারবার বেইমানি করতে পারবে। আমার কথা হচ্ছে ও বাংলাদেশে থাকুক, আমি ওরা টাকা পয়সা দিব, এবং আমি ওরা টাকা পয়সা দিয়ে রাখবো, ওর খরচ বড় যাই লাগে, যেটাই লাগে আমি সমস্ত কিছু ওকে দিয়ে যাবো, কিন্তু আমি ওরা কানাডায় নিব না। তাই আমি মার সাথে পুনরায় আবারও চলে গেছি। এভাবে চলে যাওয়ার পরে কিছুদিন পরে, মানে কানাডায় আবার ব্যাক করে কিছুদিন পরে, প্রায় আপনার মাসখানিক পরে হঠাৎ করে দিয়েছে ওর মোবাইল বন্ধ, ঝুমকার মোবাইল বন্ধ। ও যে বাসায় থাকতো ওই বাসায় তালা মেরে চলে গেছে আমার মেয়েটারে নিয়ে। কিন্তু অবাক হয়ে গেলাম, কিরকম ওই মেয়েটারে নিয়ে কোথায় চলে গেলো, তালা মাইরা ঘরের মধ্যে বাড়িওয়ালার সাথে কথা বলি, বাড়িওয়ালা বলে যে উনি তালা মেরে চলে গেছে, মানে আমার মেয়ে আর ওনার বড় 2টা ছেলে মেয়ে আছে, 3টাকে নিয়ে চলে গেছে। পরে মাকে দিয়ে, আমি ভাবছিলাম যে হয়তো মামার সাথে আবার চলে গেছে, পরে মাকে দিয়ে মামাকে কল দেওয়াইলাম। মামা তখন কল দিল, মা তখন মামারে কল দিল, মামা তখন বলে আমি কিছুই জানি না, আমি একটা কারখানায় চাকরি করি, মাসে অল্প কয়েক টাকা বেতন পাই, এবং তা দিয়ে আমি খুব কষ্ট করে চলাফেরা করতেছি, আমি নিজেও চলাফেরা করতে পারি না, আমার কাছে অত টাকা পয়সা নাই, ওই বেটি কই গেছে না গেছে আমি কোনো কিছু বলতে পারি না। আমার মা বলে তুই আমার কাছে সত্য কথা বল, তুই কি ওর বউকে কি তুই নিয়ে গেছিস? আমার মামা বলে যে না, আমি নিয়ে যাই না, কই গেছে আমি জানি না। এবার আমার তখন ওর জন্য খারাপ লাগতেছে, কিরে কোথায় চলে গেল, কই গেল। আমি তখন খবর লাগাইতে শুরু করলাম, এবং খবর লাগাইতে আমি কোনো খোঁজ খবর পাইলাম না। একটার সময় আমি তখন আপনার ইয়েতে চলে আসছে, বাংলাদেশে আসছে ওর খোঁজার জন্য, বিশেষ করে আমার মেয়েটার জন্য। আমি তখন আইনের আশ্রয় নিলাম, এবং বিভিন্ন জায়গায় ওরে খুঁজতেছি, এইখানে ওইখানে অনেকগুলো জায়গায় খুঁজি, বাট কোথাও ওরে পাওয়া যায় না, ও নাই কোথাও নাই, একদম সব জায়গা থেকে ও তখন উধাও হয়ে গেছে। এবং উধাও হয়ে যাওয়ার পরে আমি তখন আর ওরে পাইলাম না, পাওয়ার পর আমি পুনরায় আবারও কানাডায় ফিরে গেলাম। এবং কানাডায় যাওয়ার পর আমি আমার মার সাথে আসি, মা আমারে বলে তুই আবার বিয়ে শাদি কর, আর তোর বউ যেহেতু চলে গেছে বাচ্চা নিয়ে, এর আর কই পাবি, এর আর খোঁজার দরকার নাই, যা হবার তা হয়ে গেছে, এখন তুই একটা বিয়ে শাদি কর, তুই একটা সংসার কর। আমি মায়েরে বললাম যে না মা, আমি বিয়ে করবো না, আমি এখন সংসার করবো না। ও কোথায় চলে গেছে, মানে ঝুমকা কোথায় গেল, হঠাৎ করে উধাও হয়ে গেল, কার সাথে গেল, এটা আমাকে জানতে হবে, এটা আমাকে খুঁজতে হবে যে ও কোথায় চলে গেছে। তা আমি ওর কোনো সন্ধান পাই না, মানে টোটালি ওর কোনো সন্ধান নেই। এভাবে প্রায় আপনার 1 থেকে 1.5 বছরের মতো কেটে গেছে। 1-1.5 বছর পরে, প্রায় 1.5 বছর কেটে গেছে, 1.5 থেকে 2 বছরই হবে এরকম কেটে যাওয়ার পরে আমার মা তখন আমার বলতেছে যে নেহাল, তোর বউ কানাডায় চলে আসলো না তো, ঝুমকার কথা বলে। আমি তখন বললাম যে মা তুমি এটা কী বলো, ও কানাডায় কেমনে আসবে, ওর তো কানাডা আসার কোনো কোয়ালিটি নেই, আর আমি তো ওরে আনবোই না, আমি তো ওর আনিই নেই, তাহলে ও কীভাবে কানাডায় আসবে, এটা তুমি কী বলো। আমার মা বলে যে না, আমার মন বলতেছে ও মনে হয় কানাডায় চলে গেছে। আমি তখন মায়েরে বললাম যে তুমি কীভাবে বুঝলে কানাডায় চলে গেছে বা কানাডায় চলে আসছে। মা তখন বলে আচ্ছা তুই কি ফেসবুক চালাস, ওই সময় ফেসবুক বেরোইছে। আমি বললাম যে না আমি তো ফেসবুক চালাই না। পরে মা বলে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমি তোর একটা জিনিস দেখতো চিনিস কিনা। আমি বললাম কী জিনিস। পরে মায়ের মোবাইলে মা ওই যে রোকন আঙ্কেলের কথা বলছিলাম, যাকে আমি মামা ডাকতাম, আঙ্কেলও ডাকতাম, যিনি আমাদের সাথে বাংলাদেশে গিয়েছিল বা আমার আম্মার খুব ঘনিষ্ঠ বাজন একজন ব্যক্তি ছিল, ওনার সাথে তখন আমি ঝুমকার একটা ছবি দেখলাম ফেসবুকে। দেখার পর আমি তখন মায়ের বললাম যে মা এটা তো ঝুমকা। মা আমার বলে আমি তো দেখতেছি এটা তোর বউ, কিন্তু এটা তো রোকন। এখন রোকন কি তোর বউরে বিয়ে করে ফেললো বা রোকন কি তোর বউরে কানাডা নিয়ে আসলো। আমি তখন বললাম যে না মা এটা তো হতে পারে না, রোকন আঙ্কেলের মতো একটা লোক ওর মতো একটা নষ্টা মেয়েরে বিয়ে করবে, 3 বাচ্চার মা, তারে বিয়ে করে কানাডায় নিয়ে আসবে, না মা এটা হতে পারে না। আমার মা বলে বাবা বাজান রে তুই এরপর একটু খবর নে। পরে আমি খবর নিতেছি না, ওর কোনো খোঁজ খবর নাই। মানে রোকন আঙ্কেলের সাথেও দেখা হয়, ওনার সাথেও কথা হয়। উনি একটা সিঙ্গেল বাসায় থাকে, আলাদা একটা বাসায় থাকে, ওই বাসায় ওনার কেউই থাকে না, উনি একাই থাকে।
তো ওনার সাথেও যে মানে আমি তখন ওনার ওই ছবির কথা জিজ্ঞেস করি, উনি বলে উনি বাংলাদেশে ছবিটা উঠাইছে, কিন্তু ওইটার লোকেশনটা কেমন জানি আমার কাছে একটু আমেরিকার মতো মনে হচ্ছে। কিন্তু উনি আমাকে বলে যে না, আমি ছবিটা তোমার বউর সাথে বাংলাদেশে উঠাইছি। আমি এটাও জিজ্ঞেস করলাম যে আপনি আমার বউর সাথে ছবি উঠাবেন কেন, মানে আপনি আমার বউর সাথে কেন ছবি উঠাবেন, আপনি আমার বউর সাথে ছবি উঠানোর তো কোনো কারণ নাই, আপনি আমার বউর সাথে কেন ছবি উঠাবেন, মানে হাসতে হাসতে ওনার আমি এটাও বলি। বাট উনি কোনো কিছু মানে মাইন্ড করে না। এরকম করতে করতে আমি কানাডাতে ওর আর খুঁজে পাই না, বা বাংলাদেশেও খুঁজে পাই না। এমন করতে করতে ওর একটা বান্ধবী ছিল, নাম ছিল হিমা। হিমা নামের একটা বান্ধবী ছিল, মেয়েটার বাড়ি ছিল সিলেটে, বাট মেয়েটা ঢাকায় থাকতো, ও বিয়ে হয়েছে স্বামীর সাথে। এবার আমি গোপনে গোপনে হিমার সাথে কন্ট্যাক্ট করি এবং আমি হিমারে তখন বিষয়টা জানাই। হিমারে জানানোর পরে হিমা তখন আমারে বলে যে হ্যাঁ, ও একটা আমেরিকান লোকের সাথে সম্পর্ক করে, মানে তুমি তার হাজব্যান্ড থাকা অবস্থায় একটা ক্যানাডা লোকের সাথে সম্পর্ক করে, এবং ওই ক্যানাডার লোকটারে ও পছন্দ করছে, লোকটা ওরে পছন্দ করছে, লোকটা ক্যানাডার সিটিজেন, ক্যানাডায় থাকে। আমি তখন বললাম যে লোকটার নাম কি রোকন? বলে না, নামটা কি আমি বলতে পারি না। আমি বলি তুমি কি কখনো ওই লোককে দেখছিলা? বলে হ্যাঁ, একবার রেস্টুরেন্টে দেখছিলাম কয়েক মিনিটের জন্য, কিন্তু আমি অত ভালো করে দেখি নাই। পরে আমি বললাম যে ওইটা কি ওর বয়ফ্রেন্ড ছিল? হ্যাঁ, ওইটা ওনার বয়ফ্রেন্ড ছিল। পরে আমি রোকনের ছবিটা পাঠাই, মানে রোকন আঙ্কেলের ছবিটা পাঠাই, এবং পাঠানোর পরে মেয়ে বলতেছে আরে হ্যাঁ, এই ছেলে, মানে উনিই তো, এই ভদ্রলোকের সাথেই কিন্তু রেস্টুরেন্টে বসেছিল, আমি দেখেছি, এটা ওর বয়ফ্রেন্ড ছিল। তো এবার যখন আমি রোকন আঙ্কেলে জিজ্ঞেস করি, উনি আমারে বলেছে না, এরকম কিছুই না, তোমার বউর সাথে আমার এরকম কেন হবে, না এটা মিথ্যা কথা। মানে আমার মাথায় কোনোভাবেই আসতেছে না যে ও কী করতেছে। তখন আমার মেয়েটাও ধরেন, আপনার মেয়েটার জন্য আমার খারাপ লাগতেছে। এরকম করে অ্যারিমেজে প্রায় আবার 7 থেকে 8 মাস অ্যারিমেজে কেটে গেল, ওর কোনো সন্ধান বা কোনো খোঁজখবর আমি 8 মাসে পেলাম না। এবং 8 মাস পরে একদিন কি কারণে জানি, মানে কি একটা কারণে জানি রোকন আঙ্কেল তার মোবাইল ফোনটা আমার দিয়ে গেছে, কোনো একটা কারণে। কী কারণে জানি মোবাইলটা আমার কাছে ছিল, ওই মোবাইলে তখন কল আসলে আমি তখন, উনি বউ দিয়ে নাম্বারটা সেভ করে রাখছিল, যে BOW বউ দিয়ে সেভ করা। আমি তখন কলটা রিসিভ করি, ওনার নাম্বারটা কিন্তু সিকিউরিটেড। আমি কলটা রিসিভ করার পরে আমি স্পষ্ট ঝুমকার কণ্ঠ শুনতে পাই। ঝুমকা বলতেছে যে আপনি কি আজকে আসবেন, বাসা আসবেন কিনা জানায়েন, আমি একদম শিওর হয়ে যাই যে এটাও। পরে ওনারা ঘরের মধ্যে ধরি, আমার মাও ধরে, আমিও ধরি, যে আপনি সত্য কথা বলেন, আমরা আপনার কোনো ক্ষতি করব না। এবং জোরপূর্বক ধরার পর উনি তখন স্বীকার করে যে হ্যাঁ, উনি ঝুমকারে বিয়ে করছে, এবং বিয়ে করে উনি ঝুমকারে ক্যানাডায় নিয়ে আসছে, ঝুমকা ওনার সাথে ক্যানাডায় আসে। তো তখন আমি বললাম যে আমার মেয়ে এবং আমার মামাতো 2টা ভাই বোন তারা কোথায়? বলে তাদের 3 জনকেই সে একটা হোস্টেলে দিয়ে আসছে ঢাকাতে। তখন হোস্টেলের ঠিকানা আমাকে দিল, আমি হোস্টেলের ঠিকানা অনুযায়ী তখন ঢাকায় যাই, মানে বাংলাদেশে যাই। আমি আর ঝুমকার চেহারা দেখি না, বাংলাদেশে যাই। এবং বাংলাদেশে যাওয়ার পরে আমি তখন ওই হোস্টেলে গিয়ে আমার মেয়েটার আমি পাই। এবং ওই যে ওনার আরও যে 2টা ছেলে মেয়ে ছিল তারাও ওখানে আছে। ওনার যে আরও 2টা ছেলে মেয়ে ছিল আমি তাদেরকে আনি নাই, কিন্তু আমার মেয়েটারে পরে আমি ভিসা প্রসেস করে অনেক কষ্ট করে আমার মেয়েটাকে তখন আমি ক্যানাডায় নিয়ে আসি। এবং ক্যানাডায় আনার পর আমার মেয়েটা এখন অনেক বড় হয়েছে, আমার সাথেই আছে, আমার আম্মুর সাথে আছে, আমার সাথে আছে। মেয়েটা সবসময় বলে যে আম্মু, মানে আমারে বলে যে আব্বু আমি আম্মুকে দেখবো। তাই আমি ওর মায়ের ছবি ওরে দেখাই, মানে আমার কাছে যে ছবিগুলো আছে দেখাই, তাই আম্মুর সাথে মিট করব, আম্মুর সাথে দেখা করব। আর ও না ইদানিং আমাকে বারবার রিকোয়েস্ট করে, মানে এখন ঝুমকা আবার আমার সাথে ফোন দেয়, আমার সাথে কথা বলো, ক্যানাডায় আছে, আমাকে বলে যে আমার মেয়েটার একটু দেখবো, আমার মেয়েটার আমি একটু দেখতে চাই। তাই আমি বললাম তোমার এক ছেলে এক মেয়ে বাংলাদেশে পড়ে আছে, হোস্টেলে থাকে, ওদেরকে তুমি দেখতে পারো না, ওদের খোঁজখবর নিতে পারো না, তুমি এই মেয়ের জন্য পাগল হয়েছো কেন? আমার এই মেয়ে দেখার জন্য পাগল। এবং শেষ পর্যন্ত আমার বলো আমি তোমার নামে মামলা করব, তুমি দেশে গেলে মামলা করব, বা ক্যানাডায় আমি তোমাকে পুলিশ দিয়ে ধরাই দিব, তুমি আমার মেয়েরা আমার কাছে আসতে দাও না, এই সে মানে প্রচুর ঝামেলা করে। শেষ পর্যন্ত ও আর মানে আমার মেয়েরও পায় না, আমিও ওর সাথে আর ওভাবে কিছু করি না। তো এই একটা পর্যায়ে দেখা গেলো যে এখনও আমার মেয়েটা আমার সাথেই আছে, আমার মা আমার সাথে আছে, আমি আর বিয়ে শাদী করি নেই, কিন্তু আমি আর আমার মা আপনার অনেক বড় ভক্ত। আমরা প্রতি রাতে আপনার গল্প শুনি, একই খাটে শুই, মধ্যখানে মোবাইল ফোনটা রেখে আমি আর মা আপনার গল্পগুলো শুনি। এবং মা আমার সবসময় ধরে বলতেছে যে নেহাল তোর গল্পটা বল। তাই আমি একদিন মায়ের অনুরোধে আমার গল্পটা আপনাকে লিখলাম। আমার গল্প রেকর্ড করবেন কি করবেন না আমি জানি না, তবে আমার সাথে একটু যোগাযোগ করেন, অথবা আমার মার সাথে একটু কথা বলেন। আমার মা আপনার ইমো নাম্বারে প্রচুর পরিমাণে কল দেয়, এবং আপনাকে প্রচুর ইমেল করে, আপনি রিপ্লাই দেন না। যদি পারেন আমার আম্মুর সাথে একটু কথা বলবেন, এটা আমার আম্মুর ফোন নাম্বার, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই নেহালের জীবনের হৃদয় বিদারক প্রতারণামূলক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য।
বন্ধুরা, আমি জাস্ট অবাক হয়ে গেলাম গল্পটা আমি যখন পড়েছিলাম, বা আপনারা গল্পটা শুনে কতটুকু বুঝলেন। একটা লোকে বলেছিল যে শয়তানের শয়তানিকেও হার মানায় নারীর খারাপ বুদ্ধি। শয়তানের শয়তানিকেও হার মানায় নারীর খারাপ বুদ্ধি। আর যে পুরুষ খারাপ নারীর ফাঁদে পড়ে গেছে, যে পুরুষ খারাপ নারীর ফাঁদে পড়েছে, তার জীবন পুরো শেষ। নারী জাতি মায়ের জাতি, নারী জাতি স্বর্গের জাতি, এবং এই নারী মানুষকে উপরে উঠায়, এই নারী মানুষকে নিচে নামায়। এই পৃথিবীতে আপনি যা কিছু অর্জন করবেন তাতে নারীর অবদান আছে 100%, এবং এই পৃথিবীতে আপনি যা কিছু হারাবেন তার জন্য নারীর কুদৃষ্টি আছে, কুদৃষ্টি আছে। তো নারী মায়ের জাতি যারা গল্পটা শুনেছেন তাদেরকে বলবো যে অনেকেই মনে করতে পারেন যে ঝুমকা তো এইসব করে আজকে কানাডার মাটিতে অনেক ভালো আছে, ঝুমকা তো এইসব করে কানাডায় চলে গেছে, তাহলে হয়তো আমি করলেও কানাডায় চলে যেতে পারবো না। ঝুমকার জায়গায় আসলেই ভালো নাই। ওর দুইটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে বাংলাদেশে পড়ে আছে, তাদের খোঁজখবর নিতে পারে না। আরেকটা মেয়েকে নেহাল নিয়ে চলে গেল, এবং সে এখন যার সাথে আছে তার সাথেও অতটা সুখে আছে বলে মনে হয় না, কারণ তার কোনো সন্তানাদি হয় না। একটা মৃত্যু, একটা জিন্দা লাশের মতো এই মানুষটা বেঁচে আছে। তো যারা গল্পটা শুনেছেন তাদেরকে বলবো যে একটু সতর্ক হন, মাটির ঘরের সুখ খুঁজে নেন। গভীর মধ্যরাতে জোনাকের আলোতে বসে হাজব্যান্ডের সাথে একটু সময় কাটান, দুমুঠো ভাত খেয়ে হাজব্যান্ডের বুকে ঘুমান, হাজব্যান্ড যতটুকু দেয় ততটুকুতেই সন্তুষ্ট থাকেন, দেখবেন আপনি ভালো থাকবেন। পৃথিবীটা অনেক ছোট, অনেক ছোট্ট। প্রত্যেকটা দিন আমরা আল্লাহর কাছ থেকে নিয়েছি, প্রতিটা দিন কাউন্ট করা, গণা। 10 দিন নিয়েছি, 10 দিনে বাঁচবো, 11 দিন বাঁচবো না। সুতরাং 10টা দিনে আল্লাহ যে অবস্থায় রেখেছে সে অবস্থায় ভালো থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানে বিদায়। ইনশাআল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।